তো প্রথমেই সবাইকে জানাই শুভ দীপাবলি বিলম্বিত। আর আজকে আমরা শুরু করব ভাবচক্র নিয়ে আলোচনা। এইখানটাতে সবার আগে আমাদেরকে একটা বিষয়কে ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে লগ্ন। তো লগ্ন হলো আমাদের জন্ম সময় বা জন্ম মুহূর্তে ঠিক পূর্ব দিগন্তে যে বিন্দুটা রাশিচক্রে দেখতে পাওয়া যায় সেইটা হচ্ছে আমাদের জন্ম লগ্ন। অর্থাৎ না আনমিউট করে দিলে মিউট করে দিচ্ছে, আনমিউট করে নিচ্ছে। তো আমরা রাশিচক্রের পূর্ব দিগন্তে জন্ম সময়ে যে বিন্দুটাকে দেখতে পাবো সেই বিন্দুটাই হচ্ছে জাতকের লগ্ন। আমাদের একজন আবার ফোন করছে, দেখি। রজত বলো। হচ্ছে তো? হ্যাঁ, ক্লাস তো চলছে। তো যেটা বলছিলাম, লগ্ন হচ্ছে আমাদের জন্ম মুহূর্তে রাশিচক্রের পূর্ব দিকে যে বিন্দুটাকে আমরা দেখতে পাই সেইটা। তো এবার এটা কোনো না কোনো রাশিতে পড়বে, মেবি মেষ রাশি, মেবি কুম্ভ রাশি, মেবি মকর রাশি, যে কোনো রাশিতে পড়তে পারে। তো যে রাশিটাতে পড়ছে আমরা বলি যে এই রাশিটার দ্বিতীয় যে গ্রহ রয়েছে সেটা আমাদের দ্বিতীয় রয়েছে। তো একটা স্ক্রিন একটু শেয়ার করব, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন খানিকটা। তো এই যে এখানে এখানে লগ্ন হচ্ছে মিথুন লগ্ন। এই লগ্ন হলো মিথুন লগ্ন। তাহলে রাহু রয়েছে দ্বাদশে, রাহুকে আমরা দেখতে পাচ্ছি 12 নম্বরে রয়েছে। মঙ্গল রয়েছে দশমে, শনি রয়েছে অষ্টমে। তো এইগুলো আমরা আর কি দেখতে পাচ্ছি। এবার এই রাহুর ডিগ্রি 27 ডিগ্রি 3 মিনিট, আর লগ্নের ডিগ্রি হচ্ছে 13 ডিগ্রি 48 মিনিট। তো এই লগ্নের ডিগ্রি যদি 13 ডিগ্রি না হয়ে 3 ডিগ্রি হতে পারত, তাহলে আমি লগ্নের ডিগ্রিটাকে 3 ডিগ্রি করে দিচ্ছি। তাহলে লগ্নের ডিগ্রিটাকে আমি মুছে করে দিলাম 3 ডিগ্রি 48 মিনিট। তো 3 ডিগ্রি 48 মিনিট এই যে লগ্ন, আর রাহুকে আমরা দেখতে পাচ্ছি দ্বাদশে 27 ডিগ্রি 3 মিনিট। তাহলে লগ্ন থেকে রাহুর দূরত্ব কত হচ্ছে? লগ্নটা রয়েছে 3 ডিগ্রি 48 মিনিটে, আর রাহু রয়েছে 27 ডিগ্রি। আমরা পুরো মিনিট টিনিট সব বাদ দিয়ে দিচ্ছি। লগ্নটা রয়েছে 3 ডিগ্রিতে আর রাহু রয়েছে 27 ডিগ্রিতে। তাহলে এই দিক থেকে রাহু রয়েছে এখান থেকে 3 ডিগ্রি দূরত্বে, এরকম একদম কাছাকাছি একটা জায়গায় শেষের দিকটাতে। আর লগ্নটা রয়েছে এখানে 3 ডিগ্রিতে। 3 ডিগ্রি মানে হলো একদম শুরুর দিকটায়। তাহলে আলাদা আলাদা রাশিতে থাকা সত্ত্বেও আলাদা আলাদা রাশিতে এরা রয়েছে, এটা একদম ঠিক। কিন্তু রাহু লগ্নের খুব কাছে চলে আসছে। এই খুব কাছে চলে আসবার জন্য রাহু যেমন 12 নম্বর ঘরের ফল দেবে, তেমনি রাহু লগ্নটার উপরেও প্রভাব বিস্তার করবে। তো এই বিষয়টা আমরা মূল লগ্ন কুণ্ডলী থেকে আইডেন্টিফাই করতে পারবো না। তার জন্য আমাদের দরকার ভাব কুণ্ডলী বা ভাবচলিত কুণ্ডলী। এই ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে লগ্ন একটা বিন্দু না ধরে লগ্নের বিস্তার পরিমাণ পর্যন্ত সেইটাকে আমরা দেখব। 12টা ভাবে আমাদের কুণ্ডলীটাকে ভাগ করা হয়। সেই যে ভাবগুলো কোন ক্ষেত্র থেকে কোন ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত সেইটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। ব্যাপারটা খানিকটা বোঝা গেল? হ্যাঁ। যেমন এই ক্ষেত্রে লগ্নটা শুরু হয়েছিল 13 ডিগ্রি 48 মিনিট থেকে। তাহলে যদি আমরা বলি যে লগ্নটা শুরু হয়েছে 13 ডিগ্রি 48 মিনিট থেকে, তাহলে লগ্নটা শেষ তো হবে। শেষটা কত দূর অবধি গিয়ে হবে? পরের ঘরের 13 ডিগ্রি 48 মিনিট পর্যন্ত। এটা হতে পারে, তাই তো? বলুন
আমি বসে আছি, আমি হচ্ছি লগ্ন বিন্দু। খুব ভালো করে দেখুন, ভাবুন, বুঝতে চেষ্টা করবেন ব্যাপারটা। আমি বসে আছি, আমি হচ্ছি লগ্ন বিন্দু। এবার এইখান থেকে আমি কত পর্যন্ত আমার প্রভাব বিস্তার করতে পারবো। আমার হাতে রয়েছে পেন, আমি খালি দাগ দেব, আমি কত পর্যন্ত দাগ দিতে পারবো সেইটা হচ্ছে আমার ক্ষেত্র। তাহলে একটা জিনিস, একটা পদ্ধতি হতে পারে যে আমি সামনের দিকে দাগ দিতে পারি এইটুকু, আর একটা হতে পারে আমি দুদিকে দাগ দিতে পারি। তাহলে যদি আমরা লগ্ন বিন্দুকে ভাব মধ্য ধরি, তাহলে পরে লগ্ন বিন্দু 15 ডিগ্রি আর সামনে 15 ডিগ্রি পর্যন্ত লগ্নের প্রভাব থাকবে। আর যদি আমরা লগ্ন বিন্দুটাকে ধরি ওখান থেকে ভাবের শুরু, তাহলে লগ্ন থেকে সামনের 30 ডিগ্রি পর্যন্ত লগ্নের প্রভাব থাকবে। আমরা দুটো পদ্ধতি ব্যবহার করি, একটা হচ্ছে প্লেসিডিয়াস পদ্ধতি, আর একটা হচ্ছে পলিফেরাস পদ্ধতি বা শ্রীপতির পদ্ধতি বলা যেতে পারে। শ্রীপতির ভাব বিচার পদ্ধতি একটা আছে, তো ভাব বিশ্লেষণ বা ভাব বিভাজন রয়েছে। শ্রীপতির পদ্ধতিতে আমাদের এই মূল লগ্নটাকে ধরা হচ্ছে লগ্ন মধ্য, মানে লগ্নটার আগে 15 ডিগ্রি এবং লগ্নটার পরে 15 ডিগ্রি পর্যন্ত যারা থাকবে তাদের প্রভাব লগ্নের ওপর পড়বে। এবার একটা উদাহরণটাকে একটু বড় করে দেখাই, তাহলে আরেকটু সহজ সরল হবে। তো এই ব্যাপারটা কি একটু মোটামুটি খানিকটা বুঝতে পারলেন? কারোর অসুবিধা হলে একটু বলুন। প্রথম প্রথম একটু সমস্যা হবে, তবে ক্লাসের শেষে দেখবেন পুরোটাই পরিষ্কার হয়েছে। সাউন্ড আসছে খুব, সাউন্ডটা খুব ডিস্টার্ব করছে স্যার। হ্যাঁ, সাউন্ডটা ডিস্টার্ব করছে। আমি তো কোনো সাউন্ড পাচ্ছি না, মানে আমার দিক থেকে কি ডিস্টার্ব হচ্ছে? বুঝতে পারছি না আপনার দিক থেকে না অন্য কারোর দিক থেকে। আর মনে হয় ফ্যান ট্যান চলছে বা এরকম। তাহলে ফ্যানটা একদম অফ করে দিচ্ছে। এবার কি ঠিক হলো? হ্যাঁ, ঠিক আছে। আমার থেকেই প্রবলেম হচ্ছিল। স্যার, হ্যাঁ বলুন। স্যার বলছি স্যার, এই যে শ্রীপতি পদ্ধতি আর আপনি যেটা বললেন হচ্ছে সমবিভাজন পদ্ধতি, এর মধ্যে কোনটা বেশি পরিমাণে অথেন্টিক, মানে কোনটা মানে খুব ভালো ফলাফল দিতে পারে? আচ্ছা, সেটাতে আমরা পরে আসছি, আগে ব্যাপারটা একটু সবাই মিলে বুঝে নি। এখনো আমরা তো সবাই বুঝতে পারিনি। স্যার কারো পাখা চলছে, ডিস্টার্ব হচ্ছে ওই জন্য। আচ্ছা, আপনারা একটু মিউট করে নিন, যখন কথা বলবেন তখন হচ্ছে গিয়ে কথা বলে নেবেন, মানে তখন আর কি আনমিউট করে নেবেন। আমি সবাইকে মিউট করে দিলাম, আপনারা আর কি প্রয়োজন মতো আনমিউট করে নেবেন, আপনারা আনমিউট করতে পারবেন। তো যাই হোক, আমাদের এই কালো যেটা রয়েছে, এই কালোটা আমরা ধরে নিচ্ছি লগ্ন। তাহলে এবার এই লগ্ন আর এইটা একটা গ্রহ, যে কোনো গ্রহ, XYZ যে কোনো একটা গ্রহ। তো এই গ্রহটা যখন এই কাছাকাছি আসবে তখন এর প্রভাব বাড়বে, তাই না? এবার এই যে কাছাকাছি এসে যখন এর কাছে আসবে তখন লগ্নের ওপর এই গ্রহটার প্রভাব বাড়বে। এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। তো ধরে নিচ্ছি আমরা লগ্নটা কোনো সময় এই জায়গাটাতে রয়েছে, একদম মিথুনের শুরুতে। তাহলে এই গ্রহটা এই জায়গাটাতে রয়েছে, এটা হচ্ছে এর 1 নম্বর পজিশন, আর এই গ্রহটাই এই জায়গাটাতে রয়েছে, এটা হলো 2 নম্বর পজিশন। তাহলে এবার একটা জিনিস বুঝতে হবে যে 1 নম্বর পজিশনে প্রভাব বেশি থাকবে না 2 নম্বর পজিশনে প্রভাব বেশি থাকবে। 1 নম্বরের ক্ষেত্রে নম্বরও দিয়ে দিচ্ছি, এটা 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর। তো বিষয়টা হলো 1 নম্বরে যখন এটা ধরে নিন বৃহস্পতি, তাহলে 1 নম্বর অবস্থায় যখন বৃহস্পতি সে লগ্নের একদম গায়ে চলে এসছে, আর 2 নম্বরে বৃহস্পতি সে লগ্ন থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু লগ্ন মিথুন, মিথুনেই রয়েছে। 1 নম্বরের বৃহস্পতি কিন্তু মিথুনে নেই, বৃষতে রয়েছে। তাহলে কোন বৃহস্পতিটার প্রভাব বেশি বলে আপনাদের মনে হচ্ছে?
একটা অনেক কাছে রয়েছে আর একটা রয়েছে অনেকটাই দূরে। তাহলে আপনাদের উত্তর হওয়া উচিত কি বলুন এবার একটু। 1 নম্বরটা স্যার। 1 নম্বর। 1 নম্বরের প্রভাব বেশি হবে, কিন্তু আমি দেখছি যে বৃহস্পতি রয়েছে আগের রাশিতে। তাহলে আমি যদি বলি যে এই বৃহস্পতি দ্বাদশে রয়েছে, তাহলে কিন্তু আমার হিসেবে ভুল হবে, আমার প্রেডিকশনে ভুল হবে। এই বৃহস্পতি দ্বাদশে বৃহস্পতির কিছু ফল দেবে, কিন্তু লগ্নস্থ বৃহস্পতির ফলও দেবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিচার করতে হবে কিভাবে? বিচারের প্রথম হবে বৃহস্পতিটা কেমন। বৃহস্পতি লগ্নের বৃহস্পতি, কিন্তু মিথুনের বৃহস্পতি নয়। এই বৃহস্পতি হচ্ছে বৃষের বৃহস্পতি, লগ্ন ভাবের ফল দেবে। তাহলে বৃষে শুক্রের ক্ষেত্রে মঙ্গলের নক্ষত্রে অবস্থিত বৃহস্পতি, যে কিনা লগ্নের কাছে চলে এসছে। তাহলে বৃহস্পতি পৃথ্বী তত্ত্বে রয়েছে, যেহেতু বৃষ রাশিটা পৃথ্বী তত্ত্ব, তাহলে পৃথ্বী তত্ত্বের হিসেব করতে হবে বৃহস্পতির, এবং লগ্নের কাছাকাছি যে বৃহস্পতি রয়েছে সেই বৃহস্পতির। পৃথ্বী তত্ত্বের বৃহস্পতি আর বায়ু তত্ত্বের বৃহস্পতির তফাৎ আছে, আপনারা হয়তো এক্ষুনি বুঝতে পারবেন না, বা ভাবতে চেষ্টা করেও ভেবে আর কি বার করতে পারবেন না। পৃথ্বী তত্ত্বের বৃহস্পতির মধ্যে রেসপন্সিবিলিটি, পরিবারের প্রতি দায়বদ্ধতা অনেক বেশি। আর বায়ু তত্ত্বের বৃহস্পতির মধ্যে ইগো, নিজের জ্ঞান প্রকাশ করার ইচ্ছা, নিজেকে জাহির করা, এই বিষয়গুলো অনেক বেশি। পৃথ্বী তত্ত্বের যে দায়বোধ বা দায়ভার বহন ক্ষমতা, সেইটা হলো গিয়ে বেশি। পৃথ্বী তত্ত্বের বৃহস্পতির মধ্যে ওবেসিটি, মোটা হয়ে যাওয়ার প্রবণতা বেশি। বায়ু তত্ত্বের বৃহস্পতির মোটা হয়ে যাওয়ার প্রবণতা কম। তাহলে এই বৃহস্পতি পৃথ্বী তত্ত্বের বৃহস্পতি হয়ে লগ্নের ফল দেবে, এর মধ্যে স্মৃতিশক্তি ভালো থাকবে, কিন্তু বৃহস্পতি দ্বাদশে থাকলে মানুষটার মধ্যে যে স্বার্থপরতা আসতো, সেই স্বার্থপরতা আসবে না। লগ্নে বৃহস্পতি মানুষকে জেনারেলি ব্রড মাইন্ডেড করে, মানুষের মধ্যে পড়ার ইচ্ছা, জানার ইচ্ছা বাড়ায়। আর দ্বাদশের বৃহস্পতি সে কি করে? সে পড়াশুনো কমিয়ে দেয়, পড়াশুনো থেকে দূরে সরাবার চেষ্টা করে, স্বার্থপরতা বাড়ায়, দায়বোধ বা পরিবার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, স্বাস্থ্য, শরীর, হজম ক্ষমতা এগুলো কমায়। তো এই দ্বাদশে বৃহস্পতির ফল পাবে না, পাবে লগ্নে বৃহস্পতির ফল। লগ্নে বৃহস্পতি, অথচ পৃথ্বী তত্ত্বে বৃহস্পতি। খুব জটিল পড়াশুনো, মানে যেটা আমরা আলোচনা করছি মারাত্মক লেভেলের জটিল। তো কিন্তু বুঝতে পারলে, রিয়ালাইজ হয়ে যাওয়ার পরে প্রেডিকশন আপনার খুব সহজ হবে এবং প্রেডিকশন মিলবে। তো এই ব্যাপারটা বুঝতে পারা গেল। এবার এই বৃহস্পতিকেই আমরা 3 নম্বর জায়গাতে আবার নিয়ে যাচ্ছি। এই জায়গাটা আরেকবার একটু বলেন। হ্যাঁ, আমি বলছি আর একটা ছবি এঁকে নিই, আচ্ছা, তারপরে বলছি। আচ্ছা, এইবার আমাদের আরো একটা বৃহস্পতি এলো, যে কিনা বৃষ রাশিতেই আছে, কিন্তু এই 3 নম্বর যে বৃহস্পতি, এর থেকে লগ্নের দূরত্ব কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এইবার একে আমরা আর লগ্ন হিসেবে পাবো না, একে আমরা দ্বাদশ ভাবস্থ বৃহস্পতি হিসেবে ট্রিট করব। তাহলে প্রথম থেকে আবার বলি, ঘটনা হচ্ছে, ধরে নিচ্ছি আমাদের এই বৃহস্পতি এ রয়েছে আমাদের লগ্ন, প্রথমে আমরা চলে আসি লগ্ন, ধরে নিচ্ছি লগ্ন রয়েছে 2 ডিগ্রিতে, 2 ডিগ্রি, তাহলে লগ্নের ডিগ্রি হচ্ছে 2 ডিগ্রি। এবার 1 নম্বর যে বৃহস্পতির পজিশন, এটা আমরা ধরে নিচ্ছি এই বৃহস্পতি হচ্ছে 29 ডিগ্রি। 2 নম্বরের বৃহস্পতির পজিশন, এটাও হচ্ছে 29 ডিগ্রি। স্যার ম্যাক্সিমাম রেঞ্জ কতটা হবে? 30 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। না, সেটা বলছি না, মানে ওই যে আপনার 1 নম্বরে বৃহস্পতি 29 ডিগ্রি,
আর লগ্নটা 2 ডিগ্রি রয়েছে, মানে কতটা ম্যাক্সিমাম কতটা ডিগ্রি ডিফারেন্স হলে আমি সেটাকে লগ্নস্থ ধরে নেবো আর কি। হ্যাঁ, সেটাতে আমি এখনো আসিনি, আসছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইটাকে আমরা ধরছি 1 ডিগ্রি। তাহলে 1 নম্বর বৃহস্পতির থেকে আমাদের লগ্নের ডিফারেন্স হচ্ছে গিয়ে মাত্র 3 ডিগ্রি। 2 নম্বর বৃহস্পতির থেকে লগ্নের ডিফারেন্স হচ্ছে 27 ডিগ্রি। তাহলে ডিফারেন্স গুলোও লিখে দিই। এখানে ডিফারেন্স হচ্ছে 3 ডিগ্রি। 2 নম্বর পয়েন্টে বৃহস্পতির সঙ্গে ডিফারেন্স হচ্ছে 27 ডিগ্রি। আর 3 নম্বরের ডিফারেন্স হচ্ছে 29 ডিগ্রি। 29 না, 30 ডিগ্রি। 29, 30, 31, ভুল করেছি। তাহলে এই 3 নম্বর যে বৃহস্পতি এলো তাতে একটা পুরো ঘরের তফাৎ হয়ে গেছে। পুরো ঘরের তফাৎ মানে 30 ডিগ্রির গ্যাপ তো আছেই এখানে। তাহলে এই যে 30 ডিগ্রির গ্যাপ, তাহলে অবভিয়াসলি মাঝখানে একটা আলাদা ভাব ঢুকতেই পারে বা ঢোকা উচিত, তাই না? তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবে 1 নম্বর বৃহস্পতি, তারপরে প্রভাব বিস্তার করবে 2 নম্বর বৃহস্পতি, তারপরে প্রভাব বিস্তার করবে 3 নম্বর বৃহস্পতি। তো 1 নম্বর বৃহস্পতি, একে যখন আমরা ট্রিট করব, এই বৃহস্পতি কিন্তু দ্বাদশেরও পার্শিয়ালি ফল দেবে। কিরকম দেবে? দ্বাদশ যে লগ্ন, সরি দ্বাদশ যে ভাব অর্থাৎ বৃষ, বৃহস্পতি কিন্তু বৃষতে রয়েছে। এইখানে তত্ত্ব, লগ্নের তত্ত্ব বায়ু তত্ত্ব, বৃহস্পতির তত্ত্ব পৃথ্বী তত্ত্ব। এই বায়ু তত্ত্ব পৃথ্বী তত্ত্ব এই দুটোর মধ্যে কিন্তু প্রপার অ্যাডজাস্টমেন্টের একটা গ্যাপ থাকবে। অর্থাৎ বায়ু তত্ত্বে এই বৃহস্পতিকেই যদি আমরা এই লগ্নেই পেয়ে যেতাম, এই বৃহস্পতিকেই যদি এই একই ডিফারেন্সে এইখানে পেতাম, তাহলে কিন্তু তার প্রভাব অনেক বেশি হতো। বৃহস্পতি বায়ুতত্ত্বের যা ক্যারেক্টার, লগ্নের বায়ুতত্ত্বের যা ক্যারেক্টার, সেগুলো নিয়েই ওর উপরে ইম্পোজ করবার চেষ্টা করত। কিন্তু যখন তত্ত্বটা ডিফার করছে, অর্থাৎ মানুষটার যে জেনারেল প্রকৃতি আর বৃহস্পতির যে জেনারেল প্রকৃতি রাশিতে অবস্থানের কারণে, সেইটাতে খানিকটা পরিবর্তন হবে। বিষয়টা বেশ জটিল, রিয়ালাইজ করা খুব টাফ। তো ঘটনাটা আশা করা যায় মোটামুটি একটা বুঝতে পেরেছেন। এবার আমি স্পেসটাকে বলি। তাহলে আমাদের স্পেসটা হচ্ছে গিয়ে 1 নম্বর হচ্ছে গিয়ে ভাব মধ্য, আর 2 নম্বর হচ্ছে গিয়ে ভাব আরম্ভ, তার একটা হচ্ছে গিয়ে মিডল বা। আচ্ছা, 3 নম্বরের বৃহস্পতিটা কোন তত্ত্বের বললেন? 3 নম্বর বৃহস্পতিও পৃথ্বী তত্ত্বের বৃষ রাশিতেই আছে। আচ্ছা স্যার, 3 নম্বর বৃহস্পতিটার ডিফারেন্সটা লগ্ন থেকে 31 ডিগ্রি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি এই বৃহস্পতি আপনার একাদশেরও ফল দেবে? এইবার আমাদের তো তাহলে ভাব হিসেব করতে হবে, ভাবের ক্যালকুলেশন আমরা করব। তাহলে ভাবটা এবার দেখাই কোথা থেকে কত অবধি ভাব, তাহলে আপনারা বুঝতে পারবেন, তাই না? তাহলে এবার এখানে দুটো সূত্র আছে, একটা হচ্ছে গিয়ে ভাব মধ্য আর একটা হচ্ছে ভাব আরম্ভ। একটা পদ্ধতিতে বলা হচ্ছে যে যেখানে লগ্ন শুরু হচ্ছে সেইখান থেকে ভাব শুরু হচ্ছে। তাহলে এখানে 2 ডিগ্রি থেকে লগ্ন শুরু, আর কর্কটের 2 ডিগ্রি পর্যন্ত লগ্ন চলবে। তাহলে আমি ভাবটাকে অন্য একটা কালি দিয়ে আঁকছি। তাহলে এখান থেকে ভাব শুরু হলো, এই ভাবের শুরু হলো, আর এই ভাবটা কত দূর পর্যন্ত চলবে? এই ভাবটা চলবে এই পর্যন্ত। তাহলে দেখা যাচ্ছে, তাহলে লগ্ন শুরু হলো এখান থেকে, তাহলে এইখান পর্যন্ত এই লাল লাল যে অংশটা পুরোটা, এইটা হচ্ছে লগ্ন চলবে। এইটা হলো একটা পদ্ধতি। এইটা ওই প্লেসিডিয়াস সিস্টেম হিসেবে ট্রিট করা হয়। অঙ্কের জটিলতা আছে, মিডিয়ান কোর মানে দশম ভাব স্ফুট সমস্ত রয়েছে, যোগ বিয়োগ গুণ ভাগের কিছু অঙ্ক আছে, ওর মধ্যে যাচ্ছি না। তো এই যে প্রসেস, তাহলে এই ক্ষেত্রে এই পদ্ধতিতে বলছে যে এর সামনে যে গ্রহরা রয়েছে তাদেরই প্রভাব লগ্নের ওপর পড়বে, বাকিদের প্রভাব অর্থাৎ 1 নম্বর বৃহস্পতির কোনো প্রভাব লগ্নে পড়বে না। কিন্তু আমাদের সহজ বুদ্ধি কি বলে? সহজ বুদ্ধি বলে যে 1 নম্বর বৃহস্পতির প্রভাব লগ্নের ওপর সবচেয়ে বেশি। এবং বাস্তবে যখন আপনারা প্র্যাকটিস করবেন তখনও ফিল করবেন
যে ওই বৃহস্পতির প্রভাব আপনার লগ্নের ওপর থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা একটু ভাব মধ্য কনসেপ্টে চলে যাব। ভাব মধ্যে বলা হচ্ছে যে এই লগ্নটা হচ্ছে ভাবের মাঝখানটা। তাহলে এই ক্ষেত্রে এদিকে 15 ডিগ্রি লগ্ন থেকে শুরু করে এবং এই দিকে 15 ডিগ্রি লগ্ন থেকে শুরু করে সেইটা হচ্ছে ভাব। তাহলে 15 ডিগ্রি মানে কত হচ্ছে? এইখানে 17 আর এইখানেও 17। ঠিক হলো? তাহলে একাদশ ভাব কোথায় হবে? একাদশ ভাব হবে এইখানের 17 ডিগ্রি থেকে, না সরি, দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব হবে বৃষের 17 থেকে মেষের 17 পর্যন্ত। তাহলে একাদশ ভাব হবে মেষের 17 থেকে মিনের 17 পর্যন্ত। তাই তো? তাহলে এবার ভাবগুলোকে একটু লিখি, অনেক সংখ্যা হয়ে গেল আমাদের। এটাকে রোমান হরফে বড় বড় করে লিখি। তাহলে এইটাকে একটু বড় করে দিই আর রোমান হরফে লিখি। এটা 1 নম্বর ঘর, এটা হচ্ছে 12 নম্বর ঘর। কারোর বুঝতে অসুবিধা হলে বলবেন, জটিল আছে। তাহলে এটা হচ্ছে 11 নম্বর ঘর। 12 হয়ে গেল। হ্যালো, 12 হয়ে গেল, ওটা 11 হবে। ও হ্যাঁ, 11 করি। তাহলে 10 নম্বর ঘরটাও করে রাখি, আর এদিকে 2 নম্বর ঘরটা করি। তাহলে এদিকে এটা হচ্ছে গিয়ে 10 নম্বর ঘর, এইটা হলো 2 নম্বর ঘর, এটা হলো 3 নম্বর ঘর। তাহলে এবার আমি যদি দেখি যে এইখানটাতে কারোর রাহু রয়েছে, এই স্পেসে রাহু লিখি। আমাদের গ্রহগুলোকে একটু ছোট করে দিই। তাহলে এখানটাতে রাহুকে বসিয়ে দিলাম। এইখানে বসে রয়েছে রাহু। হলো? তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, লোকটার লগ্ন মিথুন আর কর্কটে রয়েছে রাহু। লগ্ন মিথুন, কর্কটে রাহু। তাহলে আমরা কি বলবো? যে এই লোকটার মুখের ভাষা খারাপ হবে, এই লোকটা মদ্যপান করবে। কিন্তু দেখা গেল প্রেডিকশনের সময় লোকটা কিছুই করে না, কারণ লোকটার রাহু অ্যাকচুয়ালি দ্বিতীয় ভাবেই নেই, লোকটার রাহু চলে গেছে তৃতীয় ভাবে। তাহলে প্রেডিকশনে কি আসবে? তৃতীয় রাহুর ফলাফল। তাহলে তৃতীয় রাহু, এই লোকটার যে উদ্যম, হঠকারিতা, লোকটার প্ল্যানিং এর অভাব, ভুল মানুষের সঙ্গে পার্টনারশিপ বিজনেস করা, বন্ধুত্ব থেকে ক্ষতি, মায়ের শরীর স্বাস্থ্যের প্রবলেম, এই সমস্ত বিষয়গুলো আসবে। ভাইয়ের সঙ্গে রিলেশনশিপের গন্ডগোল। তাহলে আমরা যদি দ্বিতীয় রাহুর প্রেডিকশন করি তাহলে ম্যাচ করবে না। আমাদেরকে দেখতে হবে যে রাহুটা অ্যাকচুয়ালি কোথায় রয়েছে। কারোর ক্ষেত্রে আমরা দেখলাম যে এই লোকটার ক্ষেত্রেই বৃহস্পতি, সে রয়েছে ধরুন শনি, শনিটাকে নীল করি, শনি এইখানটায় রয়েছে। শনি এইখানটাতে বসে রয়েছে। তাহলে শনি কত নম্বর ভাবে রয়েছে? একাদশ না, কিন্তু দশম রাশিতে। দশম ভাবে কিন্তু শনি নেই, শনি চলে গেছে একাদশে। এই যে শনি একাদশে চলে এসছে, কিন্তু আমি রাশি থেকে গুনলে পরে বা লগ্ন থেকে গুনলে কি দেখবো? লগ্ন থেকে গুনলে দেখবো শনি রয়েছে দশমে। দশমে শনি চাকরি দেয়। তা আমি বলে দিলাম যে তোমার তো চাকরি হবেই, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু শনিটা রয়েছে একাদশে। শনি যেই মাত্র একাদশে চলে গেল, দশমে শনি কর্মমুখী জীবন, কার্মিক বা প্রফেশনাল ডেভেলপমেন্ট, প্রফেশনে কিছু ডিস্টারবেন্স থাকলেও কনসিস্টেন্সি নিয়ে কাজ করবে।
কিন্তু একাদশে এই শনি যেই মাত্র চলে আসবে সঙ্গে সঙ্গে সাকসেস রেট কমিয়ে দেবে। এই শনিটা সে নিচস্থ হতে চলেছে, শনিটা ডিস্টার্বড, শনিটা এই মানুষটার জীবনে যে সাফল্য, উন্নতি, আয় এগুলোকে ব্লক করবে। তো ফলে আপনি যদি দশমে শনির প্রেডিকশন দেন, প্রেডিকশন মিলবে না, আপনাকে বলতে হবে একাদশে শনির প্রেডিকশন। একাদশে কে বলে বসে আছে? একাদশে বসে আছে নবমপতি, নবমপতি এবং অষ্টমপতি। অষ্টম মানে হচ্ছে নবমের দ্বাদশ, তাই তো? নবমের দ্বাদশ মানে পিতার ব্যয়, তার অধিপতি বসে রয়েছে এর একাদশে। তাহলে দীর্ঘকালীন বাবার অর্থে ভোজন করার একটা প্রবণতা সেটা দেখা যেতে পারে। কিন্তু আপনি যদি দশমে শনি দিয়ে দেন তাহলে এই লোকটা এত একটা সলিড লোক তৈরি হবে যার দশমে শনি রয়েছে, সে একদম ন্যায় নীতি নিয়ে চলবে, বাবার থেকে একটি টাকাও নেবে না। কিন্তু শনি যেই মাত্র একাদশে চলে গেল তখন শনির ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। তো এবার ভাবের বিষয়টা বোঝা গেল? হ্যাঁ স্যার। কোনো সমস্যা? আপাতত যতটুকু বোঝালেন ভালোই বোঝা গেল। আচ্ছা, এইবার এই প্লেসিডিয়াস, পরিফেরাস, শ্রীপতি এইরকম জটিল অঙ্কের মধ্যে না গিয়ে একদম সোজা সরল সহজ হিসাবে আমরা যেতে পারি। সেটা হচ্ছে এই এখন আমরা যে বাংলা হিসাব করছি একদম পাক্কা এই হিসাবটা, লগ্ন যত ডিগ্রিতে আছে বাকি সব ভাব একই ডিগ্রিতে আছে। এটাই হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে এফেক্টিভ প্রেডিকশন সিস্টেম। যদি আপনি একদম রিসার্চ লেভেলে কাজ করতে যান তখন আপনার প্লেসিডিয়াস বা পারফেক্ট হাউস ডিস্ট্রিবিউশন এগুলো দরকার হবে, আদারওয়াইজ আপনার এই নর্মাল হাউস ডিস্ট্রিবিউশনেই চলবে। যদি কেউ রিসার্চ লেভেলে কাজ করতে চান তাহলে আমি আর কি বলবো ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিক্যাল যে চার্ট সেই চার্ট ইউজ করতে। ওয়েস্টার্ন চার্ট আপনারা কেউ দেখেছেন? দেখেছি স্যার, একটা গোল মতো থাকে, হ্যাঁ গোলের ভিতরে আবার মানে সার্কেল গুলো থাকে, হ্যাঁ হাফ 12টাই থাকে। হ্যাঁ মানে মনে মনে বুঝতে পারছি কিন্তু ঠিক বোঝাতে পারছি না। হ্যাঁ আমি আর কি দেখাচ্ছি একটা। হ্যাঁ স্যার, চার্টটা ঠিক ভালো না দেখতে। চুরি করা জিনিস কিন্তু মডিফাইড। আপনি হ্যাঁ, যে অনেকটা ওইরকমই। জিরো জিরো লেভেল অ্যাস্ট্রোলজিতে তো আপনার একটা ভিডিওতে ওয়েস্টার্ন চার্টও আছে। হ্যাঁ একটা ওয়েস্টার্ন চার্ট নর্থ ইন্ডিয়ান দেখিয়েছেন, সাউথ ইন্ডিয়ান দেখিয়েছেন, ওয়েস্টার্নও দেখিয়েছেন। হ্যাঁ এইটা হচ্ছে একটা ওয়েস্টার্ন কুণ্ডলী। আমি খুব ভালো রিড করতে পারি না, তবে তা সত্ত্বেও মোটামুটি আর কি বুঝতে পারি। তো এইখানে হচ্ছে কি প্রথমে ওরা করেছে একদম বাইরের সার্কেলটাতে, যে দেখুন একদম বাইরের সার্কেলটা দেখতে পাচ্ছেন, এখানে একটা রয়েছে এসি আর একটা হচ্ছে এমসি। এসি মানে অ্যাসেন্ডেন্ট আর ডিসি মানে হচ্ছে ডিসেন্ডেন্ট, মানে সপ্তম ভাব। সাড়ে 8টা 9টা তো বাজেনি, 9টা অবধি বসতে হবে। তাহলে এই এমসি মানে হচ্ছে দশম ভাব আর লগ্ন মানে হচ্ছে লগ্ন, ডিসি মানে হচ্ছে সপ্তম ভাব বিন্দু আর আইসি মানে হচ্ছে চতুর্থ ভাব বিন্দু। এবার এরা রাশিগুলোকে এখানে ভাগ করে দিয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন এই যে পরপর রাশিগুলো, এইটা হচ্ছে কর্কট, এটা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক এইভাবে রয়েছে। পাচ্ছেন? বুঝতে পারছেন? এইটা হচ্ছে মেষ, এই যে দুদিকে সিংওয়ালা রাশি এটা মেষ আর এটা হচ্ছে ষাঁড় মানে বৃষ। হলো? এবার মিথুন, কর্কট এইভাবে হচ্ছে গিয়ে চলতে থাকলো। এবার লগ্ন ভাবটা কোথায় পড়লো? লগ্ন ভাবটা পড়লো বৃশ্চিকে। এই যে বৃশ্চিক রাশির চিহ্ন এটা,
এই যে এটা হচ্ছে বৃশ্চিক, বৃশ্চিকের লগ্ন বিন্দুটা কোথায় পড়লো সেটা হচ্ছে এইখানে। তাহলে বৃশ্চিক থেকে শুরু করে পরের ভাবটা কত পর্যন্ত আছে, মানে লগ্ন কত পর্যন্ত আছে সেটা ওরা দেখিয়ে দিচ্ছে। তৃতীয় ভাব কত পর্যন্ত আছে সেটাও দেখিয়ে দিচ্ছে। তৃতীয় ভাবটা একটু বড়, দেখুন মকর থেকে কুম্ভের অনেকটা পর্যন্ত পড়েছে, এই যে দেখা যাচ্ছে। তাহলে আমরা যদি ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন নিতাম তাহলে কিন্তু এটার সঙ্গে মিলতো না। এখানে দেখলে পরে বুঝতে পারবেন যে নবম ভাব, তৃতীয় ভাব এগুলো অনেকটাই বড়, সেই তুলনায় একাদশ ভাব, দ্বাদশ ভাব এগুলো কিন্তু ছোট। দশম, একাদশ, দ্বাদশ এগুলো অনেকটাই ছোট, তাই না? তো এই যে ডিস্ট্রিবিউশন, এর সঙ্গে এরা করেছে কি, এরা ভাবগুলোকে লিখে দিয়েছে। এবার যাতে জায়গা নষ্ট না হয়, গ্রহদের নাম চেঞ্জ করে এরা কেবলমাত্র চিহ্ন রেখেছে। এই গ্রহর চিহ্ন, গ্রহের ডিগ্রি সেটাও দিয়ে দিচ্ছে, এবং অ্যাসপেক্ট, যে প্রপার যে অ্যাসপেক্ট গুলো, কিছু পজিটিভ অ্যাসপেক্ট, কিছু নেগেটিভ অ্যাসপেক্ট, সেটা হচ্ছে গিয়ে মার্ক করে দিচ্ছে। ব্লু গুলো হচ্ছে পজিটিভ অ্যাসপেক্ট, আর রেড গুলো হচ্ছে নেগেটিভ অ্যাসপেক্ট। নেগেটিভ অ্যাসপেক্ট হচ্ছে প্রেক্ষা, আর প্রেক্ষা আর দৃষ্টি এর মধ্যে তফাৎ আছে। প্রেক্ষা পজিটিভ নেগেটিভ হতে পারে, আর দৃষ্টিটা হচ্ছে একটু অন্য টাইপের। তো এরা যেটাকে দেখায় সেটা হচ্ছে প্রেক্ষা। যেমন অপোজিশন বা সমসপ্তম দৃষ্টি আমাদের জন্য খুব একটা নেগেটিভ নয়, কিন্তু এদের ক্ষেত্রে এরা হিসেব করবে যে সমসপ্তম দৃষ্টি বা প্রেক্ষা এটা হচ্ছে নেগেটিভ। কেন্দ্রীয় প্রেক্ষা অর্থাৎ 1, 4, 7, 10 আমরা পজিটিভ ধরি, কিন্তু এরা নেগেটিভ ধরে। তো যদি কেউ রিসার্চ লেভেলে কাজ করেন তার ক্ষেত্রে এই কুণ্ডলী দেখা যেতে পারে, আর যদি কেউ প্রফেশনাল লেভেলে কাজ করেন তার ক্ষেত্রে এইসব দেখার সময় পাওয়া যাবে না। হলো? তাহলে ভাব সম্পর্কে বিষয়টা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। কোনো সমস্যা কারোর ক্ষেত্রে? তাহলে ওই লগ্ন থেকেই দেখতে হবে যে লগ্ন কত ডিগ্রিতে, সেখান থেকে 15 প্লাস, দুই দিকে 15 প্লাস 15 মাইনাস, একদম সোজা হিসাব। এবার সেই হিসাবে ভাবটা মনে মনে ক্রিয়েট করে নিতে হবে যে এখান থেকে এখানে। একদম একদম। এবার ধরুন এই প্রেডিকশন করতে গিয়ে দেখা গেল যা প্রেডিকশন করছেন ম্যাচ করছে না, ডিস্টার্ব হচ্ছে, তখন আপনি অন্য সিস্টেমে ভাব ডিস্ট্রিবিউট করতে পারেন, কিন্তু সেরকম কেস হবে 1000 জনের মধ্যে একজন, তাও না হতে পারে। ইন জেনারেল প্রেডিকশন মিলবে। আর প্রেডিকশন করা খুব একটা টাফ বিষয় নয়, প্রেডিকশন গুলো একটা গতে চলে। হ্যাঁ, আর যদি কেউ আপনাদেরকে বলে যে আমরা পিন পয়েন্ট প্রেডিকশন করব, পিন পয়েন্ট প্রেডিকশন একদম মানে যে কি ঘটেছে, কবে ঘটেছে এক্স্যাক্ট বলবো, তাহলে সে হচ্ছে মিথ্যে কথা বলছে। কারণ ইনফ্যাক্ট KN রাও যিনি রয়েছেন তিনিও স্বীকার করেছেন যে সব প্রেডিকশন মেলে না। একটা ক্ষেত্রে প্রেডিকশন সব মিলতে পারে, সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা যিনি প্রেডিকশন করছেন তিনি যদি দিব্য ক্ষমতা সম্পন্ন হন, যিনি চোখ বন্ধ করলেন দেখতে পেলেন কি হবে, তাহলে পরে সেটা হবে। কিন্তু আমাদের যে প্রেডিকশন তাতে প্রবাবিলিটি থাকবে, আপনি চাইলেও থাকবে, আপনি না চাইলেও থাকবে। কোনো সিস্টেম নেই, কোনো ব্যক্তি আমার জানা নেই যে হচ্ছে প্রেডিকশন মেলাতে পারে। অন্তত পক্ষে 1030 অ্যাস্ট্রোলজার, তাদের সঙ্গে আমার সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিচয় আছে, এবং আমাদেরও যা লেভেল এদেরও তাই লেভেল, হয়তো আমাদের থেকে একটু কম লেভেল, কিন্তু ওপরের লেভেল আপনি বিশেষ খুঁজে পাবেন না। আপনারা যতটা পড়াশোনা করছেন খুঁজে পেতে দেখবেন তারাও ওই লেভেলেই পড়াশোনা করছে। সবাই চেষ্টা করছে যতটা বেশি পারফেক্টে আসা যায়। বোঝা গেল? কিন্তু এই প্রেডিকশনে মানুষের আমরা যথেষ্ট উপকার করতে পারবো, যথেষ্ট সাপোর্ট করতে পারবো মানুষকে। আমরা কোন গ্রহগুলো দুর্বল বার করতে পারবো, কোন সময়টা কোন কাজের জন্য সঠিক না বেঠিক সেইটাকে আইডেন্টিফাই করব,
একটা মানুষকে সঠিক পথে গাইড করতে পারবো, সমস্ত আমরা করতে পারবো, কিন্তু পিন পয়েন্ট প্রেডিকশন অর্থাৎ আগামীকাল আমি কত টাকা আয় করব, যেমন আজকে আমি কত টাকা আয় করব বা কালকে কত টাকা আয় করব, প্রেডিকশন পারফেক্ট হলে সেটাও বলতে পারা উচিত। বাট কেউ যদি দাবি করে আমি বলতে পারি, তাহলে সে অনর্থক দাবি করে এবং এই দাবি হচ্ছে গিয়ে মূর্খের দাবি, কারণ এটা বলা সম্ভব নয়। কোনো পদ্ধতি, কোনো ওয়ে তাতে বলা সম্ভব নয়। যে কোনো সময় আপনি চ্যালেঞ্জ করতে পারেন, সে কিন্তু বলতে পারবে না, একদম 100% গ্যারান্টি। আর চ্যালেঞ্জের জন্য টাকা পয়সা সেটা বেয়ার করবার জন্য আমি আপনাদের পাশে সব সময় একদম হাত তুলে পা বাড়িয়ে রয়েছি। হ্যাঁ, যে কোনো সময়। তো যাই হোক না কেন, আমরা এবার একটু দৃষ্টি নিয়ে পড়াশোনা করব। তো ভাব ব্যাপারটা কি পরিষ্কার হলো? কোনো সমস্যা হলে বলুন। না স্যার। তাহলে আমরা আমাদের মূল যে কোনো জন্ম কুণ্ডলী যখন বার করব, কম্পিউটার করি বা মোবাইলে করি, যেখান থেকে করি না কেন, আমরা ভাব কুণ্ডলীটা পেয়ে যাব। ভাব কুণ্ডলী আমরা পাবো। তো জন্ম কুণ্ডলী দেখবার সময় আমরা যদি দেখি যে কোনো গ্রহের ভাবে শিফট হয়েছে, তাহলে তাকে একটা অ্যারো দিয়ে রাখবো। যে ধরুন হচ্ছে গিয়ে এই শনি দশমে রয়েছে, তো এই লাল দাগটাকে আমাদের ক্ষেত্রে থাকলো না, এত ঘিঞ্জি কুণ্ডলী বানাবো না, কিন্তু আমরা কি করব, ধরুন এই নীল গ্রহটা এইখানটাতে রয়েছে, এমন জায়গাতে রয়েছে যে বুঝতে পারছি আমরা ভাবে শিফট করে গেছে, আগের ঘরে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন বিচার করব বা কুণ্ডলীটাকে তৈরি করব, তখন একটা অ্যারো দিয়ে দেখিয়ে রাখবো আমাদের বিচারের জন্য যে এই গ্রহটা আগের ঘরের ফল দেবে। তাহলে পরেই আমাদের প্রেডিকশন খানিকটা ঠিকঠাক হবে। এইটা হচ্ছে গিয়ে ভাব কুণ্ডলীকে নেবার ধারা। তার মানে এখানে স্যার এই যে শনি যে দশম ঘর থেকে একাদশে গেছে, তার মানে পৃথ্বী তত্ত্ব থেকে বায়ু তত্ত্বে গেল? না না না, শনি যেখানে আছে সেখানেই থাকবে, কিন্তু তত্ত্ব তো পরিবর্তন হয়নি। একাদশ ঘরটা এই এই যে তত্ত্ব, শনি এখানটাতে রয়েছে, শনি জল তত্ত্বেই রয়েছে, ঠিক আছে, শনি জল তত্ত্বেই রয়েছে, কিন্তু একাদশ ঘরের ফল দেবে ও, ঠিক আছে। এইখানে একাদশ ভাবটা পড়েছে, একাদশ ভাবের যে ভাব স্ফুট বিন্দু সেইটা পড়েছে আমাদের এই মেষ রাশির মধ্যে, অগ্নিতত্ত্বের মধ্যে, কিন্তু শনি সে জল তত্ত্বতেই রয়েছে। জল তত্ত্বে শনি একাদশ ভাবে যা ফল দেবার তাই ফল দেবে। তাহলে কি ফল দিতে পারে এইটা আমাদেরকে ভাবতে হবে, যে শনি জল তত্ত্বে একাদশে রয়েছে। তাহলে শনি ইন জেনারেল একটা মানুষের পরিশ্রম করবার ক্ষমতা ইন্ডিকেট করে। আমরা একদম ফান্ডামেন্টাল ভাবি, পৃথ্বী তত্ত্ব মানে মাটি, মাটির তৈরি একজন মানুষ, তাকে আমি নামিয়েছি কোথায়, জলের মধ্যে। তাহলে সে কতটা ভার বহন, কতটা পরিশ্রম করতে পারবে, সামান্য চাপ পড়লে পরেই সে নড়বড়ে হয়ে যাবে। কিন্তু একটা ছোট্ট বিষয় আছে এখানে, এখানে যেই মুহূর্তে শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে থাকবে, তখন কিন্তু শনির স্ট্রেংথ বাড়বে। অপরপক্ষে রেবতী বা পূর্ব ভাদ্রপদে শনির স্ট্রেংথ তুলনামূলকভাবে কম। ইন জেনারেল জল তত্ত্বে থাকলেও, জল তত্ত্বে থাক, পৃথ্বী তত্ত্বে থাক, অগ্নিতত্ত্বে থাক, যেখানেই থাক, শনির যে টেন্ডেন্সি সেইটা হলো স্লো করাবার, লেট এজ সাকসেস দেওয়ার প্রবণতা, সেটা এই শনি দেবার চেষ্টা করবে। জল তত্ত্ব কালপুরুষের দ্বাদশে অবস্থানরত শনি লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে। এই যে লগ্নের উপর শনির দৃষ্টি, এইটা এই মানুষটার মধ্যে ঠান্ডা লাগা, জল থেকে ঠান্ডা লাগা, হাঁচি দেওয়া, ওই যে সর্দি হয় না, ভেজা সর্দি যেটা হয় আর কি, বিশেষ আর কি, ওই মাঝে মাঝে নাক পরিষ্কার করতে হচ্ছে, নাক ঝাড়তে হচ্ছে, ওই সর্দির টেন্ডেন্সি দেবে। অনেকটাই বেশি বয়সে সাকসেস রেট দেবে। আর সবচেয়ে মারাত্মক জিনিস, নবমপতি শনি সে একাদশে গিয়ে বসেছে। নবমপতি একাদশে, পিতার সাপোর্টে সাফল্য বৃদ্ধি, বাবার টাকায় খাবার প্রবণতা, এই দুটো হওয়ার সম্ভাবনা বাড়বে।
এইবার আপনাদের মনে প্রশ্ন আসা উচিত যে বাবার সাপোর্টে সাকসেস না বাবার টাকায় খাওয়া? উত্তর পাবেন কোথা থেকে? উত্তর দেবে আপনাকে লগ্ন। কেন উত্তর দেবে? লগ্ন যদি স্ট্রং হয় তাহলে সেলফ ডেভেলপমেন্ট বেশি হবে। লগ্ন যদি দুর্বল হয় তাহলে নিজের ডেভেলপমেন্ট কমবে। লগ্ন দুর্বল হলে বাবার টাকায় খাবার প্রবণতা বাড়বে। লগ্ন যদি বলবান হয় বাবার অনুপ্রেরণায় সাফল্য মণ্ডিত হওয়ার সম্ভাবনা বাড়বে। এর আগে একটা ক্লাসে স্যার আপনি বলেছিলেন যে লগ্ন পঞ্চম নবমটা দেখতে হবে। লগ্ন পঞ্চম নবম যদি স্ট্রং হয় তাহলে পিতৃপুরুষের অর্জিত পয়সায় বসে খাওয়ার একটা প্রবণতা বা তার মধ্যে থাকে। হ্যাঁ, লগ্ন পঞ্চম নবম যদি স্ট্রং হয় তাহলে বংশগত স্ট্রেংথ বাড়বে, কিন্তু খাওয়ার সম্পর্ক, আয় উন্নতি, খাওয়া, অর্থ, এগুলোর তো ঘর আপনাকে আরো বেশি বাঁচতে হবে। এই লোকটার যখন আয় উন্নতি, টাকা, সাকসেস, সেইগুলো আসছে নবম ভাবের থেকে। তাহলে নবম ভাব হচ্ছে এর পিতা। পিতার থেকে অর্থ বা পিতার থেকে সাফল্য, পিতার থেকে উপার্জন, এই সমস্ত বিষয়গুলো আসছে এখানে। যত আমরা ডেপথে যাব তত আমরা বেশি সংখ্যক ভাবকে নেব। দ্বাদশে শুক্র নাচার সম্ভাবনা বাড়িয়ে তোলে। দ্বাদশে শুক্র মানুষকে নাচের দিকে অ্যাট্রাকশন বাড়িয়ে তোলে, কিন্তু সেই নাচে আয় হবে কিনা সেটা তো দ্বাদশে শুক্র আপনাকে দিতে পারবে না। আচ্ছা আচ্ছা। তার জন্য আপনার একাদশের সঙ্গে সম্পর্ক খুঁজতে হবে, তাই না? এইবার সেইটাকে সে পেশা হিসেবে নেবে কিনা তখন আপনাকে আবার দশমের সঙ্গে সম্পর্ক খুঁজতে হবে। স্যার বলুন। বলছি যে আপনি যে প্রেডিকশন গুলো বললেন শনি একাদশে যে রয়েছে, হ্যাঁ, এখানে তো শনি তো দেখতে পাচ্ছি নিচস্থ, তার জন্য কি কোনো না, শনি নিচস্থ কেন হবে? শনি তো মেষে ঢুকলে নিচস্থ হবে। ও হ্যাঁ, মেষে ঢুকলে নিচস্থ, ঠিক, না, মীন রাশিতে আছে। শনি তো মেষে ঢোকেনি। শনি না না না, ঠিক, হতে হ্যাঁ বুঝতে যাচ্ছে, পারছি। এই যে হতে হ্যাঁ যাচ্ছে এই সময় হ্যাঁ শনির যে মুভমেন্ট, শনির যে ভাইব্রেশন, শনির যে নেগেটিভিটি, সেটা কিন্তু অনেকটাই বেশি। এটা মাথায় রাখতে হবে। স্যার হ্যাঁ, আমরা ভাবসাবে একাদশ হয়ে গেছে, কিন্তু শনি, হ্যাঁ, এই ব্যাপারটা রীতিমতো টাফ, ব্যাপারটা সহজ নয়। ব্যাপারটা আপনারা মানে যত অল্প সময় আমরা ডিসকাস করে ফেললাম, ব্যাপারটা কিন্তু এতটা অল্প সময় ডিসকাসের নয়, অনেক লম্বা চওড়া। আচ্ছা স্যার, এই ভাব চলিত এই 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 ব্যাপারটা এই মোবাইলে বা ল্যাপটপে যে সফটওয়্যার আপনি দিয়েছেন তাতে এগুলো পাচ্ছি না। কেন? কি সফটওয়্যার ইউজ করেন? তো আমি আপনারটা দেখছিলাম, আপনারটা তো বাংলা ল্যাঙ্গুয়েজ আসছে না, আর একটা গুগল থেকে ডাউনলোড করেছি। আচ্ছা, আমারটা মানে আমি যেটা দিয়েছি সেটা বাংলা আসবে তো? আপনি যে জগন্নাথ নাকি, হ্যাঁ, ওটা বাংলা আছে। ওটাকে দেখবেন একটা প্রেফারেন্সেস বলে অপশন আছে। আচ্ছা, প্রেফারেন্সের ওখানে দেখবেন ইয়ে রয়েছে আপনার ওই ল্যাঙ্গুয়েজ, ওই সব ল্যাঙ্গুয়েজ, কুণ্ডলী স্টাইল, এই সমস্ত রয়েছে। তো ওইটা একটুখানি চেঞ্জ করে নেবেন, ওটা ঠিকঠাক হয়ে যাবে। জগন্নাথরা ভালো সফটওয়্যার, আর ভাবচক্র টক্র সমস্তই পাবেন। আর এছাড়া আপনার ওই অ্যাস্ট্রোলজি এন্ড হরোস্কোপ বলে একটা সফটওয়্যার আছে, ওটা দেখতে পারেন, ওইটা ভালো। ওটা কি গুগল থেকে ডাউনলোড করব? হ্যাঁ, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। স্যার আপনি যেটা ইউজ করছেন, এই যে এখন একটু আগে দেখালেন, আমি ইউজ করছি কুণ্ডলী প্রিমিয়াম, এইটা নিতে পারেন। এটা খুব ভালো সফটওয়্যার, আর এটার দাম কিন্তু 3000 থেকে 3500 টাকার মধ্যে। আচ্ছা আচ্ছা, তো সেটা কি মানে প্লে স্টোর থেকে কিনতে হবে? মানে না, এটা অ্যামাজন থেকে কিনে নেবেন। অ্যামাজন থেকে? হ্যাঁ, ই কুণ্ডলী প্রিমিয়াম বলেন না? ই কুণ্ডলী প্রিমিয়াম 6 নম্বর 6 ভার্সন, ভালো সফটওয়্যার, মানে কাজ করে মজা আছে। এটা প্রেফারেন্স ইংলিশ বাংলা? হ্যাঁ, ইংলিশ বাংলা সবই পাবেন, কালার প্রিন্ট আউট বেরোবে, ভালো সফটওয়্যার, মানে কাজ করে মজা আছে।
আচ্ছা, এবার আমরা তাহলে একটু গ্রহের দৃষ্টিতে যাই এবং গ্রহের দৃষ্টির সাপেক্ষে ফলাফল প্রেডিকশন। আমাদের সেই উনি তো আসলেন না, আমি তো আজকে স্পেশালি ওনার জন্যই লেট করে করলাম। স্যার হুম, স্যার বলছি যদি এরকম হয় যে একটা লগ্ন একটা রাশির মানে 15 ডিগ্রি স্থানের খুব কাছাকাছি আছে, মানে উদিত হয়েছে, তবে ওই লগ্নপতি কম্বাস্টেড, তাহলে কি হবে? তাহলে আমরা একটু ছবি আঁকি, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে একটা রাশিতে একটা লগ্ন রয়েছে। লগ্নের ডিগ্রি কত? 13 ডিগ্রি। লগ্ন 13 ডিগ্রি হলো, তারপরে? তবে লগ্নপতি আপনার কম্বাস্টেড। কোথায়? কোন একটা জায়গা, মানে কোন ঘরে? যে কোনো কোন একটা ঘরে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হলো কম্বাস্টেড, তারপরে? আর ওই লগ্নের খুব কাছেই রয়েছে জুপিটার। জুপিটার 13 ডিগ্রিতেই রয়েছে। হ্যাঁ, বলছি এই লগ্নটা কতটা সাপোর্টিভ হবে, মানে কতটা স্ট্রেংথফুল হবে? কম্বাস্টেড হওয়া বাদেই খারাপ নয়। কম্বাস্টেড রবি যদি পাপ গ্রহ হয় তাহলে সেটা খারাপ। যেমন এই ক্ষেত্রে রবি হচ্ছে অষ্টমপতি, কম্বাস্টেড হওয়ার জন্য শনিটাকে অবশ্যই রবি ড্যামেজ করবে। কিন্তু এইটাই যদি লগ্ন চেঞ্জ হয়ে যেত, লগ্ন চেঞ্জ হয়ে দেখা গেল ধনু লগ্ন, ধনু লগ্ন না, বৃশ্চিক লগ্ন করে দিলাম, এবং এইখানে রবির সঙ্গে মঙ্গল রয়েছে, এইখানে কিন্তু রেজাল্ট আসবে পজিটিভ, কারণ মঙ্গল হচ্ছে দশমপতি এখানে থাকলো। তো এই ক্ষেত্রে এইটা কিন্তু আলটিমেটলি রেজাল্ট হবে পজিটিভ। এখানে না থেকে এখানে থাকলো বা 12 নম্বরে থাকলো, এই 12 নম্বরে থাকলে পরে এর কিন্তু বিদেশে সাফল্য সেইটা নির্ধারিত হবে, কিন্তু এর যে মাঙ্গলিক সমস্যা সেইটা অনেকটাই বাড়বে। আমরা কি একটা ক্লাস করেছিলাম যে এক একটা কম্বিনেশন এক একটা বিষয়ের ক্ষেত্রে বিশেষ ফল দেয়? হ্যাঁ 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 হ্যাঁ। যেমন এই যে কম্বিনেশন মঙ্গল এবং রবি, একে খ্যাতি, নাম, যশ, সাফল্য এইসব দেবে, কিন্তু ম্যারিড লাইফের ক্ষেত্রে ডিস্টারবেন্স নিয়ে আসবে। এই কুণ্ডলিতে সবচেয়ে বেশি এফেক্টিভ প্ল্যানেট হবে বৃহস্পতি। বৃহস্পতি এখানে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবে এই মানুষটার মধ্যে, তারপরে প্রভাব বিস্তার করবে রবি। এই প্রভাব নিয়ে একে চলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হুম হুম। আচ্ছা, এবার আমাদের এটাই লগ্ন থাক, লগ্নে বৃহস্পতিও থাক। এবার আমরা এখানে আরো বাকি গ্রহ ট্রহকে বসিয়ে দিই। আচ্ছা স্যার, কম্বাস্টেড প্রত্যেক প্ল্যানেট কখন ভালো ফল দেবে? প্রথমত হচ্ছে গিয়ে রবিটা যদি শুভ গ্রহ হয়, দ্বিতীয়ত হচ্ছে যদি রবি গ্রহটার জন্য খুব একটা নেগেটিভ প্ল্যানেট না হয়। ধরো শনি রবি কম্বিনেশন, এইটা খারাপ, কিন্তু লোকটা যদি উকিল হয় তাহলে এই কম্বিনেশনটা ভালো। আচ্ছা আচ্ছা। সে হচ্ছে গিয়ে ঝগড়া, অশান্তি, মারামারি, কাটাকাটি এই সমস্ত করে লজিক দিয়ে ঝামেলা করে এই আইন থেকে বাঁচিয়ে লোকজনকে নিয়ে আসতে পারবে। মানে খারাপ উকিল হবে? খারাপ উকিল নয়, সাকসেসফুল উকিল। খারাপ ভালো সেটাতে আসছি না, খারাপ ভালোতে ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে কি তার মধ্যে যে যুক্তি দেওয়ার ক্ষমতা,
তার মধ্যে যে আইন বা এই সমস্ত নিয়ে আসবার ব্যাপার সেটা অনেকটাই বৃদ্ধি পাবে। শনি রবি কম্বিনেশন কি ডাক্তার হওয়ার পক্ষেও ভালো? শনি রবি কম্বিনেশন ডাক্তার হওয়ার পক্ষে বিরাট ভালো নয়, তবে যদি কেউ হাড়ের ডাক্তার হয় সেই ক্ষেত্রে শনি রবি কম্বিনেশন ভালো রেজাল্ট দেয়, এবং খুব হাই লেভেলের হাড়ের ট্রিটমেন্ট যদি করে, জীবন মরণ সমস্যা টাইপের, সেই ক্ষেত্রে ভালো রেজাল্ট দিতে পারে। কিন্তু বৃহস্পতি, শুক্র, নক্ষত্র অশ্বিনী, শতভিষা, এই সমস্ত নক্ষত্রের কিছু প্রভাব থাকা উচিত। চন্দ্রের প্রভাবও দরকার। তো স্পেশালি এই কম্বিনেশন গুলো যে একটা কুণ্ডলী দেখেই হুট করে বলবো যে এই লোকটা ডাক্তার হতে পারবে, এটা আইডেন্টিফাই করা মুশকিল, আমার পক্ষে তো রিয়েলি মুশকিল। কিন্তু তাহলেও এই লোকটার ডাক্তার হওয়ার সম্ভাবনা আছে, সেটা কিন্তু আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর একটা বিষয় দেখছিলাম আপনারই একটা ক্লাসে, অন্য ব্যাচে, সেখানে এই ডিগ্রি সংক্রান্ত ব্যাপারে গণদন্তা বলে একটা ব্যাপার আপনি বলছিলেন, সে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। গন্ডমূল বিন্দু মানে হচ্ছে যেখানে রাশি এবং নক্ষত্র দুটোই শেষ হয়ে যায়। যেমন এই জায়গাটা দেখতে পাচ্ছেন ছবিটা, এই জায়গাটা, এখানে রেবতী নক্ষত্র শেষ হয়েছে, অশ্বিনী নক্ষত্র শুরু, মীন রাশি শেষ, মেষ রাশি শুরু। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর নাম হচ্ছে গন্ডমূল পয়েন্ট। গন্ডমূল পয়েন্টের মানে হচ্ছে যেখানে গন্ডগোল বাঁধে। গন্ডগোল বাঁধে এই কারণে যে এখানে যখন গ্রহরা আসে তারা কনফিউশনে ভোগে যে আমি কোন নক্ষত্রে আছি, কোন গ্রহ রাশিতে আছি। এই যে কনফিউশন, ওদের ফলদান ক্ষমতা নষ্ট হয়। ধরুন এখানে আরেকটা আছি, এখানে হচ্ছে রাশি পাল্টে যাচ্ছে, এখানে রাশি তত্ত্ব এগুলো পাল্টাচ্ছে, কিন্তু গ্রহটা একটা জিনিস বুঝতে পারছে যে আমি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই আছি। যখন এটা এইরকম জায়গাতে আসবে তখন গ্রহটা বুঝতে পারবে যে আমি ধনিষ্ঠা নক্ষত্রে আছি, আমার রাশি চেঞ্জ হচ্ছে বাট নক্ষত্র আমার ধনিষ্ঠা, নক্ষত্র আমার ধনিষ্ঠা রয়েছে। হ্যাঁ বলুন। বৃশ্চিক আর ধনুর জাংশনও তাই হবে। বৃশ্চিক ধনুর জাংশনে গণদন্তা, আর কর্কট সিংহের জাংশন হচ্ছে গণদন্তা। মানে ডিগ্রিটা যদি দেখছিলাম যে 1 ডিগ্রি থেকে কম কয়েক মিনিট যদি হয় সেক্ষেত্রে এই গণদন্তা ব্যাপারটা আসে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার ইয়েতে বলা হচ্ছে যে শেষ চরণ মানে হচ্ছে শেষ 3 ডিগ্রি 20 মিনিট, আর এদিকে শুরুর 3 ডিগ্রি 20 মিনিট। কিন্তু বেসিক্যালি একদম ক্লোজে রেজাল্ট পাওয়া যায়, একটু গ্রহটা বেরিয়ে গেলে পরে আর গন্ডগন্ধনটার রেজাল্ট পাওয়া যায় না। ধরুন এই যে গ্রহের দৃষ্টি তৈরি হয়েছে, এই যে এইরকম জায়গাতে গ্রহদের দৃষ্টি হয়েছে, তো এবার এই কুণ্ডলীটা দেখলে পরে দেখতে পাবেন যে তুলা রাশিটা ভয়ঙ্কর লেভেলের ক্ষতিগ্রস্ত হয়েছে। রবি নিচস্থ, মঙ্গল, তার উপরে শনির দৃষ্টি, তার উপরে রাহুর দৃষ্টি, তাহলে এই ক্ষেত্রে ফলের পরিবর্তন ঘটবে। এই রাহুর যে দৃষ্টি, এই রাহুটা রয়েছে অষ্টমে, তো এইখান থেকে একটুখানি বিষয়গুলোকে আমি চেঞ্জ করছি, চেঞ্জ করে এই রাহুকে এখানে দিচ্ছি, এই কম্বিনেশনটাকে এখানে দিচ্ছি, আর এই শনিকে আমি এখানে দিচ্ছি। হলো? তাহলে আরেকটা সেম কম্বিনেশন আমি আঁকছি রেড কালার দিয়ে, ভালো করে বুঝতে হবে। এখানে মার্স, আর এখানে হচ্ছে স্যাটার্ন। এবার একটা হচ্ছে কি লাল কম্বিনেশন, একটা নীল কম্বিনেশন। রাহু থেকে পঞ্চমে শনি মঙ্গল, রবি মঙ্গল, রবি মঙ্গল থেকে চতুর্থে শনি, এই লাল কম্বিনেশনেও তাই, নীল কম্বিনেশনেও তাই। এর মধ্যে একটা অনেক বেশি মারাত্মক, আর একটা তুলনামূলকভাবে কম মারাত্মক। এবার কোনটা বেশি মারাত্মক, কোনটা কম মারাত্মক, সেটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। লাল রাহুটা বেশি মারাত্মক হবে স্যার? লালটা বেশি মারাত্মক হবে আর নীলটা কম মারাত্মক, তুলনামূলক কম হবে। আচ্ছা।
আর শনি মঙ্গলের ক্ষেত্রেও কি একই? লাল শনিটা একটু কম মারাত্মক হবে, হুম নীল শনিটা একটু বেশি মারাত্মক হতে পারে। হুম স্যার আমার একটু উল্টো মনে হচ্ছে। কেন? এরকম মনে হচ্ছে? আহ, কারণ হচ্ছে কি লাল শনির ওই লাল মার্সের উপরে স্যাটার্নের একটা দৃষ্টি আছে, দুই কিন্তু জায়গাতেই দৃষ্টি হচ্ছে আছে, আহ, এখানেও দৃষ্টি আছে। হ্যাঁ তাও হ্যাঁ, হ্যাঁ নাইনথেও দৃষ্টি আছে, তাও ঠিক। আহ, দুটোতেই দৃষ্টি। না, লাল স্যাটার্নটা আমরা স্বক্ষেত্রে শনি। হ্যাঁ, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল লজিক। লাল শনির ক্ষেত্রে শনিটা হচ্ছে সক্ষেত্রী শনি। আর মঙ্গলটা, লাল মঙ্গলটাই বেটার, যদিও মঙ্গলটা দ্বাদশে রয়েছে, কিন্তু এটা হচ্ছে তুলা রাশির মঙ্গল। তুলা রাশির মঙ্গল আর কন্যা রাশির মঙ্গল। তুলা রাশির ক্ষেত্রে মঙ্গল তুলনামূলকভাবে শুভ গ্রহ, আর কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে তৃতীয় পতি, অষ্টম পতি। ফলে এই ক্ষেত্রে লালটার থেকে নীলটা বেশি ক্ষতিকারক। কিন্তু যদি আমরা রাহুকে ধরি, সেই রাহুকে যদি আমরা ধরি, সেই ক্ষেত্রে লাল রাহুটা হচ্ছে অষ্টম ভাবস্থ রাহু। এই রাহুটা কিন্তু হেলথ ইস্যুর ক্ষেত্রে বেশি প্রবলেম দেবে, এবং রাহুর নেগেটিভিটি এখানে অনেকটাই বেশি। আর নীল রাহুটা, সে হচ্ছে সপ্তম ভাবস্থ রাহু। সপ্তম ভাবে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে স্যার রাহু দুটোই উচ্চস্থ তো, মানে দুটোকে উচ্চস্থ ধরবো? দুটোই রাহুর বলবান ক্ষেত্রস্থ রাহু, দুটোকেই হ্যাঁ। উচ্চ ক্ষেত্রস্থ রাহু হিসেবে ট্রিট করা হবে। কিন্তু অষ্টম ভাবস্থ রাহু, তার ক্ষতি করার প্রবণতা বেশি। কোথায়? না ওভারঅল। আর সপ্তম ভাবস্থ রাহু ম্যারিড লাইফটাকে ডিস্টার্ব করবে। তো আমাদেরকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি কয়েকটা বিষয় দেখাচ্ছি, কয়েকটা জিনিস দিচ্ছি, একটুখানি আপনারা চিন্তা ভাবনা করবেন, করে কি ফল হতে পারে সেটা একটুখানি আমাদেরকে বলতে হবে। তাহলে লগ্ন আমরা নিচ্ছি কর্কট, আর এইখানে রয়েছে মঙ্গল, আর এইখানে রয়েছে শনি। এখানে হচ্ছে রবি বুধ। ব্যাস, এবার প্রেডিকশন করার জন্য চিন্তা ভাবনা করুন কোন গ্রহের দৃষ্টি কোথায় পড়বে, কি হবে। আচ্ছা, বৃহস্পতিটাকেও দিয়ে দিচ্ছি। এবার প্রেডিকশনের জন্য চিন্তা ভাবনা করতে থাকুন, আর তার মাঝখানে আমি 5 মিনিটের ব্রেক নেব। ঠিক আছে। তাহলে কিছু পাওয়া গেল? হ্যাঁ স্যার, আমি কিছু মানে একটু কিছু বুঝতে পারলাম। একদম বলো। স্যার আমার মনে হয় লোকটা খুব বোল্ড পার্সোনালিটির হবে, মানে খুব সাহসী প্রকৃতির হবে, হুম আর একটু কর্মবীর টাইপের হবে, মানে কাজে খুব পরাক্রম থাকবে। তবে সময় সময় কিছু শারীরিক অসুস্থতার জন্য সেই পরাক্রমে বাধা আসতে পারে বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, শারীরিক স্যার আর অসুস্থতা কেন বলুন। আসবে? তার কারণ স্যাটার্ন হচ্ছে কি এখানে অষ্টমপতি, স্যাটার্ন এখানে অষ্টম হাউসে নিজের অবস্থানে বসে রয়েছে, আর সে দৃষ্টি দিচ্ছে শনির উপরে, এই এই শনি মঙ্গল। বলছি, মঙ্গলের উপরে। আচ্ছা, এইবার গন্ডগোলটা হলো, অষ্টমপতি যখন অষ্টমেই বসবে, তখন কিন্তু এই জায়গাটা মানে অষ্টম ভাবটাকে স্ট্রং করে দেবে। আচ্ছা ধরো আমার একটা কলসি আছে, কলসির মধ্যে একটা ফুটো আছে, রন্ধ্র, ছিদ্র, সেই ফুটোটা হচ্ছে অষ্টম ভাব। এবার ওই জায়গাটাতে অষ্টমপতি বসে রয়েছে, মানে ওই জায়গাটা ব্লক হয়ে রয়েছে। ফলে এই মানুষটার কিন্তু শারীরিক দিক থেকে চট করে অসুস্থ হওয়ার সম্ভাবনা কমাবে এই শনিটা। কতক্ষণ কমাবে? যতক্ষণ পর্যন্ত না অষ্টম ভাবের রোগ হচ্ছে। রোগটা যদি অষ্টম ভাবের হয়, মূত্রনালীর রোগ, পটির রোগ, এই সমস্ত যদি হয়, তাহলে কিন্তু সেটা ঠিক হবে না, সেটা বাড়াবে, যে কনস্টিপেশন বা এই ধরনের সমস্যা বাড়াবে। আদারওয়াইজ এ কিন্তু শরীরটাকে ঠিকঠাক রাখবে।
কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত লগ্নকে খুঁজে পাওয়া যাচ্ছে না, লগ্নপতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তো চন্দ্রকেই রাখিনি। আচ্ছা স্যার, টিনেজ এডুকেশন স্যার মোটামুটি ভালো, কিন্তু শনির দৃষ্টিটা রয়েছে। হ্যাঁ, বৃহস্পতি এবং শনির দৃষ্টি রয়েছে টিনেজ এডুকেশন। আচ্ছা, রবি বুধ কম্বিনেশন আছে, বুধাদিত্য যোগ রয়েছে, কিন্তু আমরা বৃশ্চিকে বুধাদিত্য অতটা ফ্রুটফুল নয়। আর বৃহস্পতি শনি উভয়ের দৃষ্টি রয়েছে। শনি যেহেতু এখানে মারক গ্রহ, তাই পড়াশোনা একটু ডিস্টার্ব আসবে। আচ্ছা, এটা ঠিকঠাক। ছেলেটা মোটামুটি ট্যালেন্টেড হওয়া উচিত। আর যেহেতু রাজ্য কারক গ্রহ মঙ্গল, সে সক্ষেত্রী হয়েছে, তো এইটা আর কি একটা ভালো কম্বিনেশন। এখানে একটা নেগেটিভিটি রয়েছে, সেই নেগেটিভিটিটা হচ্ছে এই যে পঞ্চম ভাবের ওপর মঙ্গল এবং শনির দৃষ্টি, এইটাতে ভালো এডুকেশনের ইচ্ছায় কিছু ভুল ডিসিশন নিতে পারে। কারণ ওই যে প্রথম বললো যে বোল্ড অ্যান্ড ব্রেভ, এই বিষয়টা কিন্তু এর ক্ষেত্রে ভীষণ অ্যাক্টিভ। এ কিন্তু ভীষণ জেদি হবে এবং যেটা বলবে সেটাই চেষ্টা করবে পারফেক্টলি করবার। আচ্ছা, এবার একটা একটা করে পয়েন্টে আসি, আপনারা এবার বলবেন। তো প্রথম হচ্ছে গিয়ে আমরা শুরু করি রবি থেকে। তাহলে প্রথমে পঞ্চমের রবি বুধ সংযোগ, দুটো প্রেডিকশন বলুন চটপট। স্যার মানে আমরা কি প্রেডিক্ট করব? একদম, অবশ্যই বুদ্ধিমান হবে, বুদ্ধিমান হবে, উপস্থিত বুদ্ধি সম্পন্ন হবে। তারপরে আরেকটা, আর পঞ্চম তো ইয়ে আপনার মানসিক প্রবৃত্তি ভালো, জ্ঞান থাকবে, জ্ঞানের জন্য জ্ঞানের জায়গাটা ভালো। বাদ দিয়ে আরেকটা প্রেডিকশন কিছু, স্যার অহংকার থাকবে, পড়াশোনা বাদ দিয়ে আরেকটা প্রেডিকশন স্যার অহংকার থাকবে। আমি একটুখানি অন্য পথে নিই আপনাদেরকে। রবি হচ্ছে দ্বিতীয় পতি, বুধ হচ্ছে দ্বাদশপতি। রবি এবং বুধ এরা হচ্ছে পঞ্চমে। ভাষার মাধ্যমে শত্রুতা আসতে পারে, ভাষার মাধ্যমে শত্রুতা কেন আসবে? ষষ্ঠ হচ্ছে শত্রুস্থান, পঞ্চম শত্রুস্থান নয়। পঞ্চম হচ্ছে হাউস অফ ক্রিয়েশন, হাউস অফ ডিজায়ার, হাউস অফ ট্যালেন্ট, সেটা হচ্ছে পঞ্চম। তাহলে দ্বিতীয় পতি দ্বাদশপতি যুক্ত হয়েছে, দ্বিতীয় পতি দ্বাদশপতি, একজন হচ্ছে ব্যয়, একজন হচ্ছে গেইন বা সঞ্চিত সম্পদ। দ্বিতীয় হচ্ছে সঞ্চিত সম্পদ আর দ্বাদশ হচ্ছে ব্যয়। তাহলে দ্বাদশ আর দ্বিতীয় এরা যুক্ত হয়েছে হয়ে পাঁচে বসেছে। তাহলে এক নম্বর হতে পারে শিক্ষার কারণে ব্যয় বা সঞ্চিত সম্পদের নাশ। আর একটা হতে পারে ডিজায়ার, ডিজায়ার মানে হচ্ছে অনেক আয় করার ইচ্ছা, সেই কারণে জুয়া ফাটকা ইত্যাদিতে গিয়ে কিছু টাকা পয়সা নষ্ট হওয়ার প্রবণতা। হলো কিছু, নট সবকিছু, কিছু অল্প, কারণ নিয়ন্ত্রিত। কেন নিয়ন্ত্রিত? দৃষ্টি আছে, বৃহস্পতি এবং শনি, বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতি সামাজিকতার সামাজিকতাকে এড়াতে পারবে না। দুটো প্রেডিকশন সলিড, করুন করুন, খুব ভালো হচ্ছে। বৃহস্পতি যেহেতু সামাজিকতা কে রক্ষা করে, সেই জন্য বৃহস্পতি দৃষ্টির জন্য জুয়াতে খুব একটা পয়সা নষ্ট করতে যাবে না। আচ্ছা, এবার আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে আপনারা তার ব্যাখ্যা খুঁজবেন। বৃহস্পতির জন্য ও জুয়া খেলতে যাবে, বৃহস্পতির জন্য ও জুয়া খেলতে যাবে না। ষষ্ঠপতির জন্য, বৃহস্পতির জন্য জুয়া খেলতে যাবে, বৃহস্পতির জন্য জুয়া খেলতে যাবে না। বৃহস্পতি ষষ্ঠপতি বলে এইটাকে ব্যাখ্যা করুন।
স্যার বৃহস্পতির জন্য জুয়া খেলতে যাবে না। হ্যাঁ, যাবে না স্যার। না না না, দুটোই হ্যাঁ, যাবেটাও বলছি, ষষ্ঠপতি যাবে নাটাও বলছি। স্যার আমি বলবো, হ্যালো, হ্যাঁ নিশ্চয়ই। বলছি আপনার মানে ষষ্ঠপতি নিজের থেকে ষষ্ঠ ভাবে আছে, ফলত এইটা একটা পজিটিভ সাইন। আর তার উপরে হচ্ছে একাদশ ভাবেও রয়েছে জুপিটার, ফলত এইটা তো অনেকটা ডিজায়ারকে বাড়িয়ে দেয় অর্থের প্রতি আবার। হ্যাঁ ঠিকই বলেছেন। স্যার দুটোই হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রথমত হচ্ছে বৃহস্পতি ষষ্ঠপতি। ষষ্ঠ মানে হচ্ছে শত্রু, নিজের শত্রু, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, তাই তো? ভালো করে লক্ষ্য করুন, দ্বিতীয় ভাবে শনির দৃষ্টি, নীল দৃষ্টি করে দিচ্ছি, দ্বিতীয় ভাবে শনির দৃষ্টি হলো তো, তাহলে টাকা পয়সায় খানিকটা ব্লকেজ আছে, ব্লকেজ, যতটা টাকা দরকার অতটা টাকা আসছে না, পরিষ্কার। দ্বিতীয় ভাবে শনির দৃষ্টি, তার কারণে কি হবে? তার কারণে রিপু শত্রু বা কাম ক্রোধ লোভ এগুলো বৃদ্ধির একটা সম্ভাবনা আসবে। ষষ্ঠপতি বৃহস্পতি, ষষ্ঠপতি বৃহস্পতি, বৃহস্পতিকে আমরা তাহলে এখানে লোভের কারক হিসেবেও ধরবো, কারণ বৃহস্পতি ষষ্ঠপতি, তার দৃষ্টি পঞ্চমে। বৃহস্পতি বলবে যা একটু রিস্ক নিয়ে দেখ, বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতি বলবে একটু রিস্ক নিয়ে দেখ, কিন্তু বৃহস্পতি তো নিজের ক্যারেক্টার চেঞ্জ করতে পারবে না, তাহলে সেই যে রিস্ক, তার সঙ্গে বৃহস্পতি নবমপতি, তাহলে বৃহস্পতির নবমপতি, বৃহস্পতি হচ্ছে ওর সামাজিকতা, ওর পারিবারিক সম্মান যশ পারিবারিক শিক্ষা সমস্ত কিছু, তাহলে সেই বৃহস্পতির দৃষ্টি যখন পঞ্চমের উপর পড়বে, তাহলে ষষ্ঠপতি হওয়ার কারণে খানিকটা ওকে কুপথে চালিত করলেও আলটিমেটলি বাবার শিক্ষা, পরিবারের গুণ, বংশমর্যাদা, নিজের ভালো ফিলিংস, তার জন্য দুই একবার ইধার উধার করে দু চারটে লটারি টটারি কেটে ও আবার আগের অবস্থায় ব্যাক করবে। ফলে বৃহস্পতি খানিকটা কুপথের দিকে ওকে ছাড় দিলেও আলটিমেটলি পুরো ছাড় দেবে না। তাহলে এবার ক্লিয়ার হলো? স্যার আরেকটা জিনিসও তো স্যার এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এরকম স্যার যেরকম ইনি হচ্ছে যে সব টাকা আয় করবে সেগুলো সব হচ্ছে কি বিলাসে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর ইনি একটাও কিছু টিকিয়ে রাখতে পারবে না। কেন কেন? কারণ হচ্ছে কি সূর্য দ্বিতীয় পতি, আর দ্বিতীয় ভাব থেকে মূলত আমরা সঞ্চিত অর্থ দেখি, আর সেই সঞ্চিত অর্থের তোমার গ্রহটা এসছে হচ্ছে কি চতুর্থ ভাবে। চতুর্থ ভাব হচ্ছে কি সুখ ভাব, ফলত হচ্ছে কি যে অর্থ সঞ্চয় করবে সেটা। হ্যাঁ হ্যাঁ, পঞ্চমে গেছে। না না না, আমি বলছি সূর্য নিজের রাশি থেকে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তো চতুর্থে গিয়েছে, ফলত মানে নিজের রাশি থেকে সুখ স্থানে গিয়েছে, ফলত ও হয়তো জমানো টাকাগুলোকে সুখে ব্যয় করতে পারে। আর আরেকটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে, আমি কেন বলছি ও ধরে রাখতে পারবে না, কারণ সূর্য এখানে একটা জলরাশিতে এসছে, ফলত হচ্ছে কি ওর যে মানে কি বলি, ওর যে পাওয়ার বা ওর যে শক্তি সেটা এখানে অনেকটা মানে নিস্তেজ হয়ে পড়েছে। একই সঙ্গে ফলত বুধটা ওর সঙ্গে থাকার কারণে ওর খানিকটা ব্যয় করার প্রবণতা বাড়বে। তো এইখানে তোমার লজিক ঠিক, কিন্তু নিজের ক্ষেত্র থেকে চতুর্থে আসা মানেই যে ও বিলাসে ব্যয় করবার চেষ্টা করবে, এই কনসেপ্টটা ঠিক নয়। এই ক্ষেত্রে ওর অর্থ ব্যয় হওয়ার জায়গা হচ্ছে পঞ্চম ভাব সংক্রান্ত ক্ষেত্রে। যদি কেবলমাত্র ভাব থেকে আমরা হিসেব করি তাহলে আমরা প্রেডিকশন ম্যাচ করাতে পারবো না। এই স্ট্রাগল করতে হবে, এই বিষয়টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। কারণ এখানে কর্মে ওই কনসেপ্টে ধরি, তাহলে পঞ্চমপতি পঞ্চমের ষষ্ঠে গেছে, তাহলে সন্তানের সঙ্গে শত্রুতা সৃষ্টি হওয়ার একটা প্রবণতা আসছে, কিন্তু এই মানুষটার সঙ্গে তো সন্তানের কোনো ডিস্টারবেন্স নেই, খুব ভালো সম্পর্ক। তো ওই ব্যাপারটা ওটা আর কি হবে না। কিন্তু পঞ্চমপতি সক্ষেত্রী, পঞ্চমপতি দশমে রয়েছে,
এই যে ব্যাপারটা, এর রেজাল্ট হচ্ছে সন্তান হওয়ার পরে দশম ভাবটা অ্যাক্টিভ হয়েছে এবং তার ফলে এই লোকটার হিউজ ডেভেলপমেন্ট হয়েছে। মেয়ে হওয়ার পরে এই লোকটার প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। বুধ এখানে দ্বাদশপতি পঞ্চমে এসে, দ্বাদশ মানে হচ্ছে ব্যয়, তাহলে বুধ এখানে দ্বাদশপতি পঞ্চমে এসে পঞ্চম ভাবের ব্যয় প্রথম সন্তানটাকে মিসক্যারেজ করিয়েছে। বুঝা গেল? আচ্ছা, এইবার এবার আমরা দৃষ্টিতে আসি, দৃষ্টি ধরে ধরে বিচার করি আমরা, কারণ দৃষ্টিটা আমাদের ইম্পর্টেন্ট। এইবার এই যে 5th হাউস, 5 নম্বর ঘর, এই ঘরটার উপরে মঙ্গলের দৃষ্টি পড়েছে আর এই ঘরটার উপরে শনিরও দৃষ্টি পড়েছে, তাই না? তো এই ক্ষেত্রে শনি এবং মঙ্গলের দৃষ্টি, এই যে দৃষ্টি পড়েছে, এর প্রেডিকশন কি হতে পারে? দুটো। স্যার, একটা মানে ইন্টেলেক্ট বা মেধার উপরে একটা এখানে প্রবাবিলিটি বলা যায়, সেটা হচ্ছে সান মার্কারির কনজাংশন 5th হাউসে থাকবার জন্য লোকটা মেধাবী হবে, মার্সের দৃষ্টি থাকবার জন্য মেধার মধ্যে লজিক আসবে, মানে খুব লজিক্যাল হবে। তবে স্যাটার্নের দৃষ্টি থাকবার জন্য সে নিজের লজিকে খুব রিজিড থাকবে, মানে অপরের লজিককে খুব তাড়াতাড়ি একসেপ্ট করার প্রবণতা থাকবে না। খুব ভালো। আর কিছু? ওখানে কি বাজা না? আওয়াজ হচ্ছে একটুখানি, তো আওয়াজটাকে মিউট করার ব্যবস্থা করতে হবে। আর কোনো প্রেডিকশন? আরেকটা প্রেডিকশন একটা হয়েছে, আরেকটা মানে দৈহিক স্ট্রেংথের সঙ্গে হতে পারে, যেরকম 5th হাউস তো মূলত আমাদের ডাইজেশন সিস্টেমকে ইন্ডিকেট করে থাকে, তো আর যেহেতু মার্সের সরাসরি দৃষ্টি 5th হাউসে, ফলে তো লোকটার পেটের সমস্যা হওয়ার চান্সটা কম। আচ্ছা, তো 5th হাউস আমাদের অ্যাকচুয়ালি ডাইজেস্টিভ সিস্টেমের একদম আপার পার্ট, আমাদের যে ইন্টেস্টাইন, সেই জায়গাটা কিন্তু একটু মাঠে যা, যা না, ঘরে যা না, মিউট করতে হবে। আচ্ছা, তো হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার। 5th হাউস আমাদের আপার পার্ট, মানে একদম পাকস্থলী শুরু হচ্ছে সেই জায়গাটা পড়বে। আমরা আরেকটু হচ্ছে গিয়ে যদি নিচের দিকে নামি, যেখানে মূলত পেটের সমস্যা আসে, তো সেই জায়গাটা হচ্ছে আমাদের 6th হাউস থেকে। আর এখানে আরেকটা পড়েছে, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি নির্দেশ করে আমাদের মলদ্বার, আমাদের বহিস্থ যৌনাঙ্গ বা মূত্রনালী, এই সমস্ত। তো এইখানটাতে এই যে মঙ্গলের দৃষ্টি এবং শনির দৃষ্টি, এই শনি অষ্টম ভাবস্থ আর মঙ্গল এক্ষেত্রে দশমে বসে থাকলে পরেও এখানে একটা অপারেশন বা অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি, সেইটা আসবার সম্ভাবনা সৃষ্টি করবে। এবার এই যে পজিশনটাতে হয়েছে, যে জায়গাটাতে হয়েছে, এইটা ইন্ডিকেট করে যে এটা অপারেশন হওয়ার সম্ভাবনা। এবার আইদার এর হার্টের দিকে কোনো অপারেশন হতে পারে যদি রোগী খুব পীড়িত থাকে, অথবা এর হজম সংক্রান্ত অর্থাৎ পেটের দিকে কোনো অপারেশন হতে পারে, অথবা মূত্রনালী বা মলদ্বার, এই সমস্ত কিছুরও অপারেশন হতে পারে। এই সংক্রান্ত যখন দশার উপর দিয়ে পাস করব, তখন সেটা হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে। বুঝা গেল? কোনো অসুবিধা? আচ্ছা, এইবার অষ্টম ভাবে যেহেতু শনি রয়েছে, শনি সপ্তমপতি অষ্টমপতি, কর্কট লগ্নের জন্য তীব্র বা প্রবল মারক গ্রহ। তাহলে শনি এখানে ব্লকেজ, বাধা, আটকে যাওয়া, ড্রাই হয়ে যাওয়া, এই সমস্ত নির্দেশ করে। তাহলে এই মানুষটার মলত্যাগ সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে, তাই না? পাইলস সংক্রান্ত কোনো প্রবলেম, এই ধরনের কিছু পাইলস বা ওইসব যা হয়, তো হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আচ্ছা, এবার যদি ওই অষ্টম ঘরটার সঙ্গে কোনোভাবে জল তত্ত্ব, মঙ্গল
এদের সম্পর্ক থাকে তাহলে রক্তপাতের সম্ভাবনাও সৃষ্টি হতে পারে। মজার জিনিস হচ্ছে গিয়ে মঙ্গলকে আমরা ওই রক্তের লোহিত শ্বেতকণিকার কারক গ্রহ হিসেবে ধরি, কিন্তু যখন রক্তপাত হয় মানে রক্ত যখন বেরোয় শরীর থেকে কেটে, তখন তার ক্ষেত্রে কারক গ্রহ হিসেবে কিন্তু মঙ্গলকেই নিতে হবে। বাকি রক্তের প্লাজমা, সিরাম, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা সব আলাদা আলাদা কারক, কিন্তু যখন কেটে রক্ত বেরিয়ে আসবে তখন কিন্তু মঙ্গলকেই নিতে হবে। তাহলে এখানে কালপুরুষের অষ্টম রাশি, সেখানে জল তত্ত্ব রয়েছে, রবি অগ্নিকারক গ্রহ, তাহলে জ্বালা যন্ত্রণা, বিচ্ছিন্ন হওয়া, ছিঁড়ে যাওয়া, চিড়ে যাওয়া, কষ্ট, বেদনা ইত্যাদিকে নিতে পারি, মানে জ্বালা যাকে আমরা বলছি ইনফ্লেমেশন, তো সেটার জন্য রবিকে নিতে পারি। মঙ্গলের দৃষ্টি রয়েছে, জল তত্ত্ব, ফলে রক্তপাতের একটা সম্ভাবনা আসছে। তো এইটা যার কুণ্ডলী, তার হচ্ছে গিয়ে গত মাসে পাইলসের অপারেশন হয়েছে এবং তার আগে এ আর কি বিছানা টিছানা সব রক্তে ভাসিয়েছিল এবং প্রায় মাস দুয়েক বসতেই পারতো না। আর এছাড়া হচ্ছে গিয়ে প্রচন্ড জেদি টাইপের মানুষ, যেগুলো রজত বললো সেগুলো মোটামুটি ঠিকই রয়েছে। খালি একটা জায়গায় গন্ডগোল হয়েছে, সেটা হলো এই লোকটার জীবনে সুখ বলে কোনো বিষয় নেই, তো ওই জায়গাটা আর কি গন্ডগোল হয়েছে। তো ওইটার কারণ হচ্ছে গিয়ে এই কুণ্ডলিতে আমরা চতুর্থপতিকে বসাইনি, চতুর্থপতি শুক্র, তাকে আমরা এখানে বসাই মানে বাঁধি রেখে দিচ্ছি। এবার শুক্রকে যতক্ষণ আমরা না বসাচ্ছি ততক্ষণ সুখ, ভোগ, বিলাসিতা এগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। বিলাসিতার জন্য বা বিলাসী জীবনযাপনের জন্য, ভোগের পেছনে খরচা করার জন্য শুক্রটা রিয়েলি দরকারি। শুক্র যদি প্রপার পজিশন না পায়, সেই ক্ষেত্রে কিন্তু একটা মানুষ চেয়েও ভোগ করতে পারবে। ওই কথায় আছে না, ঢেকি স্বর্গে গিয়েও ধান মানে, তো তাকে হচ্ছে গিয়ে তাকে সোনার খাটে শুতে দিলে পরেও সে নিচে নেবে কার্পেটের মধ্যে শুয়ে পড়বে। হলো? তাহলে আজকে আমরা দৃষ্টি নিয়ে খানিকটা চর্চা করলাম। আমাদের পরের ক্লাসটা ডিসেম্বরের প্রথম দিকেই হবে, তো সেই ক্ষেত্রে আমরা দৃষ্টি নিয়ে আরো কিছু প্রেডিকশন করব। তো এইবার আমি 5টা চার্ট হোমওয়ার্ক দেব, তো সেই 5টা চার্টের যত দৃষ্টি আছে প্রত্যেকটা দৃষ্টির জন্য 2টো করে প্রেডিকশন করে রাখতে হবে। তো যারা হচ্ছে গিয়ে করবেন না তাদেরকে কিন্তু আমি দাঁড় করিয়ে রাখবো। তো 2টো করে প্রেডিকশন প্রত্যেকটা দৃষ্টির জন্য উইথ লজিক, কারণ আপনাকে ব্যাখ্যা করতে হবে। আপনারা আর কি করে রাখবেন, তো এরকম 5টা চার্ট আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো। তাতে যা যা দৃষ্টি আছে সেইগুলো লিখবেন এবং লিখে তার এগেইনস্টে 2টো করে প্রেডিকশন আপনাকে রেডি করতে হবে। আচ্ছা, আজকের পড়াশোনাতে কোনো সমস্যা? কোনো প্রশ্ন? শনি মঙ্গল রাহু তিনটে যদি এক ঘরে থেকে যায় সেক্ষেত্রে কি অপারেশন বা অ্যাক্সিডেন্ট হবেই? একদমই জেনারেল হবে। যদি দশা থাকে, বাঁচার একটাই রাস্তা, সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি বা বৃহস্পতির দৃষ্টি। এই শনি মঙ্গল, রাহুর তো নিজের ঘর নেই, শনি বা মঙ্গল যদি সক্ষেত্রী হয় বা বলবান হয়, সেই ক্ষেত্রে খানিকটা রিকভারি আসবে, বাট এই যোগ কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য রিয়েলি টাফ যোগ। ফার্স্টে শনি মঙ্গল, হ্যাঁ ফার্স্টে শনি মঙ্গল, ফার্স্টে শনি মঙ্গল খুব লড়াকু মানসিকতা তৈরি করে, খুব লড়াই করে। মঙ্গল সক্ষেত্রী, মঙ্গল সক্ষেত্রী, মঙ্গল সক্ষেত্রী, ষষ্ঠে শনি মঙ্গল, তাহলে ভীষণ লড়াকু মানসিকতা যুক্ত হতে পারে। এটা আইদার বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে হতে পারে অথবা মিথুন লগ্নের ক্ষেত্রে হতে পারে। কর্কট লগ্নে, কর্কট লগ্নে মঙ্গল তো সক্ষেত্রী হবে না, না না লগ্নে না, ষষ্ঠে শনি মঙ্গল, তাহলে মঙ্গল তো সক্ষেত্রী হবে না। স্যার বিশ্ব লগ্নের ক্ষেত্রে ষষ্ঠে শনি মঙ্গল রাহু, বিশ্ব লগ্নের ক্ষেত্রে ষষ্ঠে শনি মঙ্গল রাহু, তাহলে এই ক্ষেত্রে শনি কিন্তু তুঙ্গ শনি, আর রাহু ও বায়ু রাশিতে খুব নেগেটিভ ফল দেয় না।
এবার আপনাকে এখানে প্রশ্নে চলে আসতে হবে যে রাহু কোন নক্ষত্রে আছে। যদি স্বাতী নক্ষত্রে থাকে, প্রথম দ্বিতীয় চরণ পায়, তাহলে হচ্ছে গিয়ে সমস্যা অনেক কম। মঙ্গল যদি চিত্রা নক্ষত্রে চলে আসে, শনি তুঙ্গ ক্ষেত্রে, বিরাট কিছু সমস্যা নেই। আদারওয়াইজ কিন্তু ছোটখাটো পুলিশি ঝামেলা, মারামারি করবার প্রবণতা এই সমস্ত আসবে, অবশ্যই ছোটখাটো আসবে। কারণ মঙ্গল যদি রাজযোগ, কারণ এই ক্ষেত্রে মঙ্গল সপ্তমপতি, শনি নবমপতি, দশমপতি, ষষ্ঠে অবস্থান করে রয়েছে। এ প্রচন্ড প্রতিবাদী ক্যারেক্টার, সমস্ত কথাতেই প্রতিবাদ করবে, সত্যের পথে চলার একটা প্রবণতা থাকবে, এই সমস্ত নিয়ে এগিয়ে যাবে। স্যার স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলছি স্যার, আমার একটা মানে কোয়ারিজ রয়েছে, আমি জিজ্ঞাসা করবো? হ্যাঁ স্যার, বলছিলাম যদি বৃষ লগ্নের ক্ষেত্রে স্যাটার্ন লগ্নেই অবস্থান করে, আর স্যাটার্ন একই সঙ্গে বক্রীয় হয় আবার ভার্গোত্তম হয়, তবে কি হয়? বক্রী শনি খারাপ নয়, বক্রীটা পরের দিনকে আমরা আলোচনা করব। বক্রী শনি মানেই খারাপ নয়, দেখতে হবে ভাব বিন্দুর আগে আছে না ভাব বিন্দুর পরে আছে। ভাব বিন্দুর পরে আছে, পরে থাকে তাহলে সেই শনিকে লগ্নস্থ শনি হিসেবে ট্রিট করতে হবে। তো এটা একটা রাজযোগ, এবং এই মানুষটা জীবনে নিজের চেষ্টায় প্রচুর উন্নতি করবে। প্রবলেম হচ্ছে একে সারা জীবন পরিশ্রম করতে হবে এবং অন্যের বোঝা বহন করতে হবে, রেসপন্সিবিলিটি ক্যারি করতে হবে। এই শনি হচ্ছে গিয়ে যদি রোহিণী নক্ষত্রে থাকে, সেই ক্ষেত্রে মাথা ব্যথার প্রবণতা বেশ খানিকটা বাড়বে, এবং এই লোকটা যে পরিশ্রম করে তার স্বীকৃতি পাবে। কিন্তু যদি মৃগশিরা বা কৃত্তিকা নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু এই মানুষটা পরিশ্রম করবে, তার স্বীকৃতি পাবে না, শরীরে যন্ত্রণা ইত্যাদির প্রবণতা থাকবে। এবার আচ্ছা স্যার, রোহিণীতেই আছে স্যার? রোহিণীতে যদি থাকে তাহলে এটা ভালো, এবং এই লোকটা নিজের কাজের জন্য মানুষের ভালোবাসা পাবে, মানুষ একে খুবই ভালোবাসবে। আর রোহিণীতে শনি মানুষটাকে হয়তো গায়ের রং কালো করবে, কিন্তু দেখতে অ্যাট্রাকটিভ করবে। স্যার এনার ক্যারেক্টার কিরকম হতে পারে? ক্যারেক্টার ভালো হবে, খারাপ হবে না। স্যার মিথুন লগ্নের ক্ষেত্রে পঞ্চমে শনি মঙ্গল থাকলে কি এফেক্ট দেবে? ওরে বাবারে, এগুলো সব আমরা পরের দিনকে বলবো। একটু বলেন। মিথুন লগ্ন পঞ্চমে শনি মঙ্গল। মিথুন লগ্ন, বৃহস্পতি কোথায় আছে? বৃহস্পতি দ্বাদশে। মিথুন লগ্নে পঞ্চমে শনি মঙ্গল, বৃহস্পতি দ্বাদশে। শনি চিত্রা নক্ষত্রে, মঙ্গল হচ্ছে বিশাখাতে। বয়স কত? 60 বছর না 9 বছর? 9 বছর। 9 বছর। লগ্ন কি বললেন? মিথুন। মিথুন লগ্ন। চতুর্থে বৃহস্পতি না, পঞ্চমে। দ্বাদশে। বৃহস্পতি দ্বাদশে, আর পঞ্চমে হচ্ছে শনি মঙ্গল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এইরকম তো? বৃহস্পতির সাথে কেতুও আছে। আচ্ছা, এ কিন্তু বেশ একটু রাগী তেজি প্রকৃতির হবে। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের বাবা মার ইনফ্লুয়েন্স, যার আর কি বাচ্চা, তাদের ইনফ্লুয়েন্সের খুব প্রয়োজন হবে, তাদের সাপোর্টে পড়াশোনার ভালোই হবে। কিন্তু ষষ্ঠ ভাবে রাহু একে বেশ খানিকটা উগ্র, বেশ খানিকটা বিপদগামী করার প্রবণতা সম্পন্ন ইত্যাদি করবার চেষ্টা করবে। তাহলে নজরে রাখতে হবে কিন্তু বাচ্চাটাকে। এবং বৃহস্পতি দ্বাদশে থাকার কারণে বাইরে সেটেলমেন্ট, ফরেন সেটেলমেন্ট বা বিদেশে কোনো হওয়া, এই ব্যাপার স্যাপার গুলো রয়েছে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে নর্মাল যে ট্র্যাডিশন, তার প্রতি যে খুব ভক্তি টক্তি থাকবে তা কিন্তু নয়। এই যে একদম ভগবানের প্রতি ভক্তি সম্পন্ন হবে, একদম এরকম হবে, সেরকম না হওয়ার সম্ভাবনা রয়েছে। রবি কোথায় রয়েছে? রবি আছে চতুর্থে, রবি বুধ একসাথে। এইটা একটা ভালো কম্বিনেশন হয়েছে। তো এ খুব যুক্তিবাদী ট্যালেন্টেড প্রকৃতিরই হবে,
এবং এই চতুর্থে মিথুন লগ্নে আর লগ্নপতি সে হচ্ছে গিয়ে স্ট্রং হয়েছে, বলবত্তা পেয়েছে, রবির সঙ্গে যুক্ত হয়েছে। এই বুধাদিত্য যোগ মিথুন লগ্নের ক্ষেত্রে যদি কন্যায় হয় এটাকে রাজযোগ হিসেবে ট্রিট করতে হবে, এই ছেলেটা ডেভেলপ করতে পারবে। এবং এই যোগের উপর বৃহস্পতির দৃষ্টি পড়েছে, এটা কিন্তু একটা ভালো কম্বিনেশন হয়েছে, চাপ নেই। শনি মঙ্গলের জন্য স্যার কোনো চিন্তার ব্যাপার? শনি মঙ্গল দেখুন একটা ভালো যোগ, এই যোগে আচ্ছা আচ্ছা বড় লোকের জন্ম হয়, মানে সুপার সাকসেসফুল হওয়ার জন্য খারাপ যোগ খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এইটা একাদশ পতির সঙ্গে নবম পতির যোগ হয়েছে, এটা তো ভালো কম্বিনেশন, খারাপ কি হয়েছে? স্যার হ্যাঁ স্যার, আপনি স্যার এক্ষুনি বুধাদিত্য রাজযোগের কথা বললেন না? হ্যাঁ স্যার, বলছিলাম যদি এইটা গঠিত হয় আপনার বৃষ লগ্নের ক্ষেত্রে 9th হাউসে, তবে কি এটা রাজযোগ হয়? এটা রাজযোগ নয়, এটাকে রাজযোগ হিসেবে ট্রিট করা যেতে পারে, এটা রাজযোগের মতোই ফল দিতে পারবে। কারণ এই ক্ষেত্রে হচ্ছে বুধটা লগ্নপতি, সে তুঙ্গ হয়েছে, তৃতীয় পতি সে তার সঙ্গে কম্বাইন করেছে। তো ফলে এই যে কম্বিনেশনটা, এখানে বুদ্ধি, চেষ্টা, প্রয়াস, উদ্যম এই সমস্ত মিলেমিশে মানুষটাকে সাকসেসফুল করবার দিকে এগিয়ে যাবে। আর বুধ লগ্নপতি সে তুঙ্গ হয়েছে, ফলে এর লাইফের যে বাধা প্রবলেম সেগুলোকেই ট্যাকল করতে পারবে। তাই জন্য এটাকে রাজযোগ হিসেবে ট্রিট করবো, বাস। স্যার এটা তো ভদ্রযোগও তো বলা যায় এখানে, কেন যাবে না? হ্যালো, হ্যাঁ যাবে তো। ঠিক আছে, আজকে আমরা তাহলে এই পর্যন্তই মোটামুটি রাখছি। পরে আমরা ডিসেম্বরের ফার্স্ট উইকে আরেকটা ক্লাস রাখবো, আর সেইখানে আপনাদেরকে তার আগে আমি 5টা কুণ্ডলী দিয়ে দেবো, সেখানে দৃষ্টিগুলো নিয়ে আপনারা একটু প্রেডিকশন করবেন, তার উপরে আমরা ডিসকাস করবো।